পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস বর্ডার হচ্ছে ভারত বাংলাদেশ। পৃথিবীর আর কোনো বর্ডার ক্রস করার অপরাধে গুলি করে মেরে ফেলা হয় না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে একটা রাষ্ট্রের জন্য কোনটা নেগোশিয়েবল কোনটা নন নেগোশিয়েবল। ওয়াই শেখ হাসিনা ইজ সো ইম্পর্টেন্ট টু দেম। কেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না? ইন্ডিয়ার কাছে কি এটা কোনো সদুত্তর আছে? 1947 সাল থেকে যে পরিকল্পনা, সেই পরিকল্পনারই তো অংশ হচ্ছে শেখ হাসিনা। হিস্ট্রিকে বিকৃত করে উপস্থাপন করা হয় নিজেদের দলীয় স্বার্থ অথবা চেতনা সমৃদ্ধ করার জন্য। আমাদের যে 7 জন বীরশ্রেষ্ঠ, তাদের ভিতরে একজন বীরশ্রেষ্ঠ কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের গোলার আঘাতে মারা গেছে। আপনি মন্ত্রিত্ব নিবেন, দেশের নেতৃত্ব নিবেন, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে অন্যগুলো। সবার সাথে বন্ধুত্ব হবে, কারোর সাথে আমার কোনো শত্রুতা থাকবে না। এটা একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হতে পারে না। যুদ্ধটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে না, এখানে অ্যালায়েন্সের ব্যাপার আছে। এই জায়গাতে আমাদের আসলে স্ট্যান্সটা কি হবে, আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে অ্যাজ এ নেশন? ভাই, আমি আপনাদেরকে একদম ডিরেক্টলি একটা কোয়েশ্চেন আস্ক করি। বাংলাদেশ কি ইন্ডিয়ার সাথে আমরা এই অবস্থানে আছি কিনা যে ইন্ডিয়ার সাথে একদম চোখে চোখ রেখে আমরা কথা বলতে পারবো, আমরা ডিল করতে পারবো, গিভেন আওয়ার কারেন্ট সার্কামস্ট্যান্স, গিভেন আওয়ার কারেন্ট সিচুয়েশন, যে আমরা সসম্মানে এবং এতদিন যেটা দেখে আসছে কি আমরা অ্যাজ এ সার্ভিং নেশন, অ্যাজ ইন আমরা অন্য দেশকে সার্ভ করতেছি, এই অবস্থান থেকে কি আমরা আদৌ বের হওয়ার মতন আমাদের অবস্থান আছে কিনা? যদি আমরা কারেন্ট সিনারিও বেসিসে বলার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনি যেটা এক্সপেক্ট করছেন, বাংলাদেশ এই মুহূর্তে অনেকটা ওই স্ট্যান্সই আগাচ্ছে। স্পেশালি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে কাজ করছে, তারা কিন্তু চোখে চোখ রেখেই কথা বলছে। ভাই, যেমন আমি একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি আপনার সাথে, যে বাংলাদেশ মিলিটারি ইন্ডেক্সে আউট অফ 145 কান্ট্রিজের মধ্যে র্যাঙ্ক করতেছে 35-এ, আর ইন্ডিয়া র্যাঙ্ক করতেছে 4। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি তারা অনেক উপরে আছে। যদি আমি যদি বলি যে তাদের মিলিটারি বাজেট কত, হিউজ একটা ডিফারেন্স। যেমন বাংলাদেশের বাজেট হচ্ছে 4 বিলিয়ন, যেখানে ইন্ডিয়ার হচ্ছে 75 বিলিয়ন। সব কিছুর ক্ষেত্রেই আমি যদি বলি মিলিটারি পার্সোনাল, পপুলেশন, সব দিক থেকেই তো ইন্ডিয়া আগায় আছে ফর শিওর। এই জায়গাতে আমাদের আসলে স্ট্যান্সটা কি হবে, আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে অ্যাজ এ নেশন? অফকোর্স আপনি যে স্ট্যাটিস্টিক দিলেন যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইন্ডিয়া 4th পজিশনে আছে এবং বাংলাদেশ আছে 35th পজিশনে, এবং ইন্ডিয়ান আর্মির টোটাল সাইজ অ্যারাউন্ড 14 lakhs, whereas আমাদের আর্মির সাইজ 1,60,000-এর মতো। বাট একই সঙ্গে ওই ইন্ডেক্সই আপনি দেখবেন যে ইন্ডিয়া 4th পজিশনে আছে। 3rd পজিশনে কে? চায়না। 12th পজিশনে কে? পাকিস্তান। সো আমাদের জন্য যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের কিন্তু সারাউন্ড করে আছে একমাত্র ইন্ডিয়া, আর লিমিটেড অংশে হচ্ছে মিয়ানমার। ইন্ডিয়াকে সারাউন্ড করে আছে কি? চায়না। ওয়ার্ল্ডের নাম্বার 3rd আর্মি, ওয়ার্ল্ডের নাম্বার 12 আর্মি। সো নাও ইফ ইউ try to understand the threat India is facing and threat we are facing, then ব্যালেন্সটা খুঁজে পাওয়া ইজিয়ার হবে। কারণ এটা তো মানে 1:1 না যে ও গ্লোবাল 4th আর্মি নিয়ে গ্লোবাল 35th আর্মির এগেনস্টে দাঁড়ায় আছে। নো, সে গ্লোবাল 4th আর্মি নিয়ে ইনফ্যাক্ট দাঁড়ায় আছে হচ্ছে গ্লোবাল 3rd, গ্লোবাল 12th এবং গ্লোবাল 35th আর্মির এগেনস্টে। ইন্ডিয়া কি তার পুরো আর্মি নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে? যদি আসে, তাহলে তার যে সম্ভাব্য প্রতিপক্ষ আছে পাকিস্তান অথবা চায়না, তারা কি বসে থাকবে? তো আপনার এই কোশ্চেনের আনসারে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স এবং মিলিটারি ডিপ্লোম্যাসির ব্যাপারগুলো যেভাবে কাজ করে, সেখান থেকেই আমি যেটা বলবো যে একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সাথে যখন বর্ডার শেয়ার করে, তখন তার মাথায় কিন্তু আলটিমেটলি থাকে সে আর অন্য কোন কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করে। সো এই হচ্ছে প্রেশার রিলিজ স্ট্র্যাটেজি এখান থেকে শুরু হয়, যে শুধুমাত্র তোমার টোটাল যে প্রেশারটা আছে এটা আমার বর্ডারেই আমি আনতে চাই না, তোমার এই টোটাল যে মিলিটারি স্ট্রেংথ আছে এটা তোমাকে 2-3টা আরও নেবারিং কান্ট্রির সাথে শেয়ার করতে হবে, এবং অ্যাপোর্শন করে আমার জন্য যতটুকু প্রযোজ্য এইটুকুকে আমি ম্যানেজ করতে পারি কিনা সেই প্রিপারেশন থাকলেই আমার জন্য যথেষ্ট। সুতরাং অনেকেই যারা ভাবছে যে মিলিটারি স্ট্যাটিস্টিক্সের উপর বেস করে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি কি না, আমরা অবশ্যই পারি। দিস ইজ নাম্বার 1। কারণ
যুদ্ধটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে না, এখানে অ্যালায়েন্সের ব্যাপার আছে। আসসালামু আলাইকুম। 2025 সালে যদি আপনারা স্কিলড আপ হইতে চান সিরিয়াসলি, তাহলে আপনাদের জন্য একটা গ্রেট আপডেট আছে। এক্স্যাক্টলি, আপনাদের জন্যই 12 দিন ব্যাপী একটা ফ্রি অনলাইন সেমিনার আয়োজন করেছে এসআর ড্রিম আইটি। এই অনলাইন সেমিনারে আপনি ক্যারিয়ার গাইডলাইন, এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন সহ অ্যাডভান্স যে স্কিলগুলো আছে সেগুলো নিয়ে খুব দারুণ একটা সেশন পেতে যাচ্ছেন, লার্নিং পেতে যাচ্ছেন। শুধু তাই না, এই 12 দিনের সেমিনারে অংশগ্রহণ করে আপনি আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক, গেমিং পিসি, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ আরো আকর্ষণীয় উপহার জিততে পারেন। আরেকটা জিনিস কিন্তু আছে, তা হচ্ছে স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 5। এখানে এসআরডিএমআইটি আপনার জন্য এআই টুলস ফর বিগিনার্স এবং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স এর মতো দুটো ওদের জনপ্রিয় কোর্স দিয়ে দিচ্ছে। কত টাকায় নাফিস? 10,000 টাকায় না, 10,000 টাকা না, 1,000 টাকাও না, মাত্র 1 টাকায়। 1 টাকায়? মানে একটা ফ্রি 12 দিনের সেমিনার, আবার এইদিকে হচ্ছে কি একটা 1 টাকায় এরকম বান্ডেল কোর্স। আর কি বাকি? সো দেরি না করে আপনি যদি আপনার স্কিলস ডেভেলপ করার ব্যাপারে সিরিয়াস থাকেন, তাহলে আজই এসআর ড্রিম আইটির ফেসবুক পেজকে ফলো করুন। এই ওয়েবিনার রিলেটেড যা যা ইনফরমেশন আছে সেটা আমরা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ চেক ইট আউট। থ্যাংক ইউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখব? অ্যাক্সিস পাওয়ার ছিল, অ্যালাইড পাওয়ার ছিল। সো তারা কিন্তু একজন আরেকজনের সাথে অ্যালায়েন্স করে তারপরে একটা জোট করে তারপর যুদ্ধটা করে। আর চোখে চোখ রাখার প্রসঙ্গে যদি আমরা বলি তাহলে যেটা বলবো যে ইটস নট অনলি মিলিটারি যেখান থেকে আপনার এই স্ট্রেংথটা আসে চোখে চোখ রেখে কথা বলার ব্যাপার। এক্ষেত্রে আপনার ফরেন মিনিস্ট্রি কতটা এক্সপার্ট অ্যান্ড কেপেবল সেটাও কিন্তু নির্ভর করে। আপনার যেই দেশটার সাথে আপনি চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করছেন তার সাথে আপনার ট্রেড ইমব্যালেন্স কতটুকু। যেমন আপনি যদি লক্ষ্য করেন 2023-24 সালে ভারত বাংলাদেশের ভিতরে ব্যবসা হয়েছে $18 বিলিয়ন। ঠিক আছে, এর ভিতরে বাংলাদেশ শুধুমাত্র ব্যবসা করেছে 4 বিলিয়নেরও কম, বাকি পুরোটাই করেছে হচ্ছে ইন্ডিয়া। তাহলে এইখানে একটা ট্রেড ডেফিসিট আছে, দের ইজ এ ডেফিসিট এবং ব্যালেন্স নাই। তো এই ব্যালেন্সটা যদি আপনি মানে আর্ন করতে না পারেন তাহলে আপনি চোখে চোখ রেখে কীভাবে কথা বলবেন? প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা এই যে গ্যাপটা আছে এবং ইন্ডিয়ার উপরে যে আমাদের এই ডিপেন্ডেন্সি ক্রিয়েট হলো, এটা কেন হলো? হ্যাঁ, ট্রু ট্রু, এক্স্যাক্টলি। এটা একদিনে না। ঠিক আছে, আপনার পেঁয়াজ দরকার, পেঁয়াজ কি পৃথিবীতে একটা কান্ট্রিতেই জন্মায়? ইটস অনলি ইন ইন্ডিয়া? নো, পাকিস্তানেও পেঁয়াজ জন্মায়, মিয়ানমারেও পেঁয়াজ জন্মায়। তার মানে কি আপনি ডাইভার্সিফাই করেন নাই আপনার সাপ্লাই চেইনকে। আপনার সোর্স যেগুলো আছে, প্রোডাক্ট সোর্স যেগুলো আছে, সেখানে আপনি অলওয়েজ ইন্ডিয়াকে প্রাধান্য দিয়েছেন। না, কোশ্চেন ইজ ওয়াই। এই ওয়াই এর কারণেই তো আজকে 5ই আগস্ট। সো এখন দেখেন আপনি ট্রেডের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা এখন আমাদের ট্রেড পার্টনার যে আছে এখানে ডাইভার্সিফিকেশন আনতেছি। আমরা পাকিস্তানের সাথে, চায়নার সাথে, আদার সার্ক কান্ট্রিজের সাথে, ইউরোপিয়ান কান্ট্রির সাথে, ইউ কান্ট্রি যেগুলো আছে, টার্কির সাথে, ভিয়েতনামের সাথে, ইভেন মিয়ানমারের সাথে আমরা আমাদের ট্রেড কিন্তু এখন ডাইভার্সিফাই করছি। সো এখন যেটা হবে সেটা হচ্ছে আমার এখন আর এককভাবে ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্সি থাকছে না। আর যখন ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্সি থাকছে না তখন কিন্তু আমি দর কষাকষি করতে পারবো। এক্স্যাক্টলি, তো এটাই তো চোখে চোখ রেখে কথা বলার মানে তো এইটাই যে আমি দর কষাকষি করতে পারছি আপনার সাথে। একদম পারফেক্ট। সো দিস ইজ ওয়ান ইকোনমিক এরিয়া, মিলিটারি ইজ অ্যানাদার এরিয়া, অ্যান্ড দেন অ্যানাদার এরিয়া ইজ এক্সচেঞ্জ প্রোগ্রামস। লাইক আপনি যখন আপনার কালচারাল ডাইভার্সিটি আনবেন, আপনি যখন আপনার পার্শ্ববর্তী অন্যান্য দেশের কাছ থেকে কালচারাল এক্সচেঞ্জ করবেন, আপনি যখন অন্যান্য কান্ট্রির সাথে যখন মিলিটারি এক্সারসাইজ করবেন জয়েন্টলি, দেন ইভেনচুয়ালি আপনি দেখবেন যে আপনার দেশের ওই সক্ষমতা আসছে যে আপনি আপনার যে কোনো একটা নেইবারের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছেন এবং আপনি দাবি করতে পারছেন যে সম্মানের সাথে কথা বলো আমার সাথে। চোখে চোখ রাখার এই বিষয়টা মনে হয় এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, যে বর্ডারে আমরা যেভাবে করে, আমি বলবো এক রকমের জয়ের মতোই, তাই না? যে ইয়েস, আমরা নদী থেকে আমাদের সীমান্ত নিতে পারছি, তারপর আমাদেরকে না জানিয়ে বর্ডার দিয়ে দিচ্ছে, সেটা আমরা আবার বন্ধ করাচ্ছি, বা মানে আমরা আমাদের অধিকারের জন্য যেভাবে এখন অ্যাক্টিভলি কথা বলতে পারছি সেটা মনে হয় আগে কখনো ওইভাবে আমরা দেখি নাই, তাই না? সো এখানে আরেকটা খুব বেসিক একটা কোয়েশ্চেন করতে চাই ভাইয়া, যে
ইন্ডিয়া এই বর্ডারের যে ঝামেলা, এটা কি শুধুমাত্র আমাদের সাথেই করে নাকি সে সব নেইবারিং কান্ট্রিজের সাথেই করে, বা কেনই বা এত ঝামেলা লাগে আমাদের সাথে এই বর্ডার নিয়ে ইন্ডিয়াদের সাথে? তো বাংলাদেশ ভারতের যে বর্ডার আছে, এই বর্ডারের লেন্থ হচ্ছে 4156 কিলোমিটার এবং এটা পৃথিবীর 5ম বৃহত্তম বর্ডার। বাট যেটার জন্য এই বর্ডারটা এই মুহূর্তে বিখ্যাত সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস বর্ডার হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার। পৃথিবীর আর কোনো বর্ডারে বর্ডার ক্রস করার অপরাধে গুলি করে মেরে ফেলা হয় না, ঠিক আছে? এবং 1-2জন মেরে ফেলেছে ব্যাপার কিন্তু সেরকম না। লেট আস গো ব্যাক টু দ্য স্ট্যাটিস্টিক্স। শিওর। 2020 সাল থেকে অদ্যাবধি 500-র বেশি বাংলাদেশিকে বর্ডারে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে। শুধুমাত্র 2020 সালে 1 বছরে 45 জনের বেশি মারা গেছে তাদের গুলিতে, ঠিক আছে? সো দ্য কোশ্চেন ইউ আস্কড যে খালি আমাদের সাথেই হয় কিনা, হ্যাঁ খালি আমাদের সাথেই করে। চায়না পাকিস্তান এদের সাথে হয় না? চায়নার সাথে ইন্ডিয়ার যে বর্ডারের চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী চাইনিজ বর্ডার ফোর্স এবং ইন্ডিয়ান বর্ডার ফোর্সের কেউই বর্ডারে অস্ত্রসহ পেট্রোলিং করবে না, তারা অস্ত্রসহ পেট্রোলিং করে না। আপনি কিছুদিন আগে গল্প শুনেছেন যে চাইনিজ বর্ডার ফোর্স এবং ইন্ডিয়ান বর্ডার ফোর্স হাতাহাতি করেছে, বন্দুক থাকে না তো এই জন্য হাতাহাতি হয় ওখানে, দ্যাটস সেফ। 500 জন নাগরিক যদি বর্ডারে, আপনি চিন্তা করে দেখেন, পাকিস্তান এবং ইন্ডিয়ার বর্ডারে 500 জনকে গুলি করে মারতে পারতো ইন্ডিয়া, তার নিউক্লিয়ার ওয়ার লেগে যেত। সো ইটস অনলি হ্যাপেনিং ইন বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সাথেই তো হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? হ্যাঁ, এটার পেছনে আসলে আপনি কিছু মানুষ দেখে থাকবেন যে তারা বিভিন্ন কারণে ট্রমা এবং বিভিন্ন কারণে তারা লাইফে পরাস্ত হয়ে তাদের ভিতরে এক ধরনের স্যাডিস্টিক মনোভাব গড়ে ওঠে। লেটস গো ব্যাক টু দ্য হিস্ট্রি। 1962 20 অক্টোবরে চায়না ভারতের 2টা পয়েন্ট থেকে ট্রু প্লঞ্জ অ্যাটাক করলো। একটা হচ্ছে কাশ্মীরে আর একটা হচ্ছে অরুণাচল দিয়ে। এবং এই অ্যাটাক করার পর 20 নভেম্বর 1962 পর্যন্ত 1 মাস ধরে চাইনিজ ফোর্সের হাতে, মিলিটারি ফোর্সেসের হাতে এই 2টা ফ্রন্টে ইন্ডিয়ান ফোর্সেস মার খেতে 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 টোটাল পরাস্ত, পর্যুদস্ত। কথিত আছে যে এই যুদ্ধে যে ব্যাপক পরাজয় এবং প্রাণহানি ঘটেছিল তার প্রেক্ষিতেই নেহেরু এতটাই শক পেয়েছিলেন যে 2 বছরের মাথায় তিনি মারা যান, ঠিক আছে? সো দেয়ার ইজ এ হেয়ারসে, হু কিল্ড নেহেরু? দে সেড চায়না কিল নেহেরু, ওকে, বিকজ অফ দ্যাট ইনসিডেন্ট। নাও পয়েন্ট টু টেক যে ওই ইনসিডেন্টে কারণ কি, এই যুদ্ধের কারণ কি? বর্ডার। এবং এই যুদ্ধে চায়নার কাছে ইন্ডিয়া 43,000 স্কোয়ার কিলোমিটার জায়গা হারায়। আকসাই চীন নামে আমরা যে জায়গাটা দেখি কাশ্মীরে, তখন বেদখল হয়ে যায় এবং অরুণাচলেও কিন্তু একটা অংশ বেদখল হয়ে যায়। ভারতের সাথে পাকিস্তানের 2টা যুদ্ধ হয়েছে। একটা হচ্ছে ফার্স্ট ইন্দো পাকিস্তান ওয়ার 1947-48। ওই যুদ্ধে পাকিস্তানের কাছে ইন্ডিয়ানরা পরাস্ত হয় এবং আজাদ কাশ্মীর হাতছাড়া হয়ে যায়। আজাদ কাশ্মীর, গিলগিট বালতিস্তান যেটা আছে এই এরিয়াটা পুরোটা পাকিস্তান দখল করে নেয়। অ্যাগেইন বর্ডার, এবং বর্ডারে পরাস্ত। নেক্সট 1965 আবার পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সমস্যা হলো। সুতরাং ইন্ডিয়ার ভেতরে এই যে ট্রমাগুলো আছে, যে পাকিস্তানের সাথে চায়নার সাথে যে 2-3 বার তারা যুদ্ধ করেছে, প্রত্যেকটাতেই তারা পরাস্ত হয়েছে। এই পরাজয়ের কারণে তাদের ভিতরে বর্ডার নিয়ে একটা ট্রমা কাজ করে। এবং বাংলাদেশ যেহেতু নিরীহ গোছের, এবং বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে তাদেরকে যেহেতু তারা হাত করে ফেলতে পেরেছে, সেই জন্য তাদের সকল বীরত্ব এসে প্রকাশ পায় হচ্ছে এই বর্ডারে। আমাদেরকে ভাবতে হবে যে বাংলাদেশের মানুষ, এটা কি মেক্সিকো আর ইউএস এর বর্ডার? যে মেক্সিকানরা বর্ডার ক্রস করে ইউএসএ ঢোকার চেষ্টা করতেছে। ইন্ডিয়া কি আমাদের জন্য ইউএসএ?
তার মানে মাইগ্রেশনের ওই ব্যাপারটা নাই। ওকে, বাঙালিরা অথবা বাংলাদেশিরা ইন্ডিয়াতে যায় কিভাবে, কি করতে? ফার্স্ট অফ অল মেডিকেল ট্যুরিজম, নাম্বার 2 নর্মাল ট্যুরিজম, নাম্বার 3 কেনাকাটা। ট্রেডিং এখানে অনেক বড় হচ্ছে। হ্যাঁ, এটাতে ইন্ডিয়াতে অনেক বেনিফিটেড হচ্ছে। ইন্ডিয়ান ইকোনমি ইজ বেনিফিটেড বাই দ্যাট। নাও কোশ্চেন ইজ দ্যাট, তাহলে ওরা গুলি করে কাদেরকে মারে? বেসিকলি যারা চোরাকারবারি তাদেরকেই মারছে। তাহলে চোরাকারবারির মূল পণ্য কি? আপনি ইন্ডিয়ান কোন পণ্যটা ব্যবহার করেন? আমি ইন্ডিয়ান কোন পণ্যটা ব্যবহার করি যেটা বর্ডার দিয়ে চোরাকারবারিদের মাধ্যমে আনতে হয়? আমার তো পুরো ট্রেড রিলেশন তার সাথে ওপেন। আমার মার্কেট ভর্তি হয়ে গেছিল ইন্ডিয়া বয়কটের আগে ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়ে। ইন্ডিয়ান প্রোডাক্ট, তেল থেকে শুরু করে সবকিছু ইন্ডিয়ান ছিল। তাহলে ওই লোকগুলো মারা যায় কিভাবে? কারণ ওই লোকগুলো যেই জিনিস চোরাকারবারি করে আনতে যায় সেই কারখানা ওরা বর্ডার জুড়ে বানিয়ে রেখেছে। ফ্যান্সি ডিলের কারখানা, ইয়াবার কারখানা, এগুলো সব বর্ডার জুড়ে ওরা বানিয়ে রেখেছে। এগুলো আনার জন্য এই লোকগুলো যায়। সো দিস ইজ অ্যাবসলিউটলি ইরেশনাল অ্যান্ড ইলজিক্যাল। বর্ডারের এই কিলিং অবশ্যই বন্ধ হতে হবে। এবং সম্প্রতি আপনারা যে বর্ডারের আমাদের বিডিআর অথবা আমাদের বিজিবির যে রিনিউড একটা এনার্জি দেখতে পাচ্ছি আমরা, ফ্যান্টাস্টিক। ইট ওয়াজ অলওয়েজ দেয়ার, বাট সাপ্রেসড। পলিটিক্যাল উইল ছিল অন্যরকম। সো লেট আস ডিসকাস রিগার্ডিং দ্য পলিটিক্যাল উইল। শিওর, অফ কোর্স। আমরা জানি যে 1975 সালে যখন শেখ মুজিবুর রহমান মারা যান, তখন তার কন্যারা পশ্চিম জার্মানির বন শহরে অবস্থান করছিলেন। এবং এই ঘটনাটা আমরা সবাই জানি যে তাদের সুযোগ ছিল ইউরোপের যে কোনো কান্ট্রিতে মাইগ্রেট করার, রিফিউজ নেয়ার, রিফিউজি হিসেবে। সেইটা যেন ওনারা করতে না পারেন, সেই জন্য তাদেরকে ইন্দিরা গান্ধী রয়ের সহায়তায় নিয়ে আসলেন ভারতে। এবং ভারতে শেখ হাসিনা তার ফ্যামিলি সহ যে 6 বছর অবস্থান করলেন, এই 6 বছরের হিস্ট্রি আমরা কেন জানি না। উনি কোথায় থাকতেন, কোথায় ওনার বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতেন, উনি কি করতেন, ওনার হাজবেন্ড কি করতেন, কিভাবে তাকে 6 বছর ধরে ট্রেনিং দিল, রাইট? আরেকটা কোশ্চেন আসে যে তাহলে তাকেই কেন ট্রেনিং দিল? এইটা বোঝার জন্য আরো পেছনে যেতে হবে। এই কারণে যে 1975-এ শেখ মুজিবুর রহমান মারা যায় যখন, তখন তাদের যে মেগা প্রজেক্ট ছিল বাংলাদেশের ভেতর দিয়ে, ট্রানজিট, করিডর, এভরিথিং পাবার, সেই মেগা প্রজেক্টটা মাঝখানে কিন্তু থমকে গেল। না, ওই প্রজেক্টটাকে রান করার জন্য আরেকজনকে দরকার। দ্যাটস ওয়াই দিস ইনভেস্টমেন্ট। মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে 1971-এ যখন আমাদের যুদ্ধ শুরু হলো, তখন ইন্ডিয়া কিন্তু আমাদেরকে 2 ভাবে সাপোর্ট দিয়েছে। নাম্বার 1, আমাদের রিফিউজিজ এবং আমাদের পলিটিক্যাল লিডার যারা আছে তাদেরকে তারা ভারতে আশ্রয় দিয়েছে। নাম্বার 2, তাদের মিলিটারি পাঠিয়ে, ডিসেম্বর মাসে তাদের মিলিটারি পাঠিয়ে আমাদের মিত্র বাহিনী গঠন করে যুদ্ধ জয়ে সহায়তা করেছে। তারা যদি যুদ্ধে আমাদেরকে সহায়তা না করতো, আমরা কি স্বাধীনতা পেতাম না? অবশ্যই পেতাম। হয়তো 9 মাসে হতো না, 1 বছর লাগতো, 2 বছর লাগতো, 9 বছর লাগতো। কিন্তু জিওগ্রাফিক্যালি 1400 মাইল দূর থেকে এসে পাকিস্তানের পক্ষে আসলে আমরা না চাইলে আমাদেরকে পরাধীন করে রাখা পাকিস্তানিদের পক্ষে কখনো সম্ভব ছিল না। কারণ পাকিস্তান রাষ্ট্রটা যখন গঠিত হয়, তখনই একজন বিদগ্ধ রাজনীতিবিদ বলেছিলেন যে ক্রিয়েশন অফ পাকিস্তান ইজ ভেরি কমপ্লেক্স, এবং 25 বছরের বেশি মনে হয় না এই রাষ্ট্র এইরকম জিওগ্রাফিক ডিস্টেন্স রেখে টিকবে। কারণ একক একটা রাষ্ট্রের কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে ভৌগোলিক ঘনিষ্ঠতা, ঠিক আছে? সো ওই জিনিসটাই রাষ্ট্রটাতে ছিল না। এখন আমি মাঝে মাঝে অবাক হই যে অনেকেই ভাবে যে 1971 সালে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিলেন উই রিভোল্ট, এবং আমাদের স্বাধীনতা ঘোষণা করলেন উনি, তারপর থেকেই সম্ভবত ইন্ডিয়া আমাদেরকে হেল্প করা শুরু করলো। সাম পিপল ট্রাইস টু থিঙ্ক লাইক দ্যাট। ইজ ইট রিয়েলি সো? তাহলে আগরতলা ষড়যন্ত্র কোথায় হয়েছিল? আগরতলা কোথায়? আগরতলা, ইটস ইন ইন্ডিয়া। ইটস ইন ইন্ডিয়া।
তার মানে হচ্ছে 1947-এর পর থেকেই ইন্ডিয়া আসলে ইন্ধন দিয়ে যাচ্ছিল, বিভিন্নভাবে হেল্প করে যাচ্ছিল যেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামটা যেন আস্তে আস্তে দানা বাঁধে। এইটার প্রতিটা পরতে পরতে তাদের ইনভেস্টমেন্ট ছিল। এই হিস্ট্রির পেজগুলো আমরা পড়ি না, এগুলো আমাদের কাছ থেকে আড়াল করে রাখা হয়। ইটস নট যে ওয়ান গুড মর্নিং সাডেনলি ইন্দিরা গান্ধীর মাথায় আসলো যে বাংলাদেশিরা ইন্ডিপেন্ডেন্স চাচ্ছে, দ্যাটস গুড, তাদেরকে হেল্প করো, তারা দেশ স্বাধীন হয়ে যাক। কেন? আমাদের স্বাধীনতার হিস্ট্রির আগের হিস্ট্রি হচ্ছে আসামের স্বাধীনতার আন্দোলন, সেভেন সিস্টার্সের স্বাধীনতার আন্দোলন আমাদের চেয়ে পুরাতন। তাদেরকে তো স্বাধীনতা এনে দেন নাই উনি, তাহলে আমাদেরকে কেন এনে দিচ্ছেন? লজিক ইজ ভেরি সিম্পল। তো এই জায়গায় ইন্দিরা গান্ধীর যে মেইন প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে ইন্ডিয়াকে অ্যাট এ টাইম দুইটা ফ্রন্টে থ্রেট ফেস করতে হচ্ছে, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। সুতরাং তার যে প্ল্যান ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশকে স্বাধীন করে দাও। তার মানে পূর্ব পাকিস্তান বলতে যে থ্রেটটা আছে এই থ্রেটটা চিরতরে শেষ হয়ে গেল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি পরে সুযোগ পাওয়া যায় হায়দ্রাবাদ অথবা সিকিম প্রেসক্রিপশন ফলো করে বাংলাদেশকেও যদি দখল করে ফেলা যায়, তাহলে তো সেভেন সিস্টার্সের সাথে 8 সিস্টার হয়ে গেল, আরেকটা নতুন প্রদেশ পেয়ে গেলাম আমরা। সো এই তো ছিল তাদের প্ল্যান, এবং তারা শুরু থেকেই হেল্প করেছে। তাহলে ওই যে 1947 সাল থেকে যে পরিকল্পনা, সেই পরিকল্পনারই তো অংশ হচ্ছে শেখ হাসিনা। তারপর যখন শেখ হাসিনা আসলো, আসার পর এখন আমরা যেসব চুক্তি দেখতে পাচ্ছি, যে সকল চুক্তি আমরা দেখতে পাচ্ছি, সেই সকল চুক্তির প্রেক্ষিতে তো এখন এই কথা স্পষ্ট দিবালোকের মতো পরিষ্কার। সুতরাং এখন আমাদের যে বিজিবি, তারা এর আগে ছিল বিডিআর, আর পাকিস্তান আমলে ছিল ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, একই দল, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে এখন চেঞ্জ এসছে কেন? কারণ ওই যে বাংলাদেশের তো এখন আর ভারতের সাথে নতজানু হিসেবে মানে নীতি পরিচালনা করার কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ এখন পারছে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে, এবং চোখে চোখ রেখে কথা বলার মানে কিন্তু বেয়াদবি না, চোখে চোখ রেখে কথা বলার মানে কিন্তু কারোর সাথে যুদ্ধ ঘোষণা না, চোখে চোখ রেখে কথা বলার মানে হচ্ছে যেটা যৌক্তিক সেটা বলতে পারার সাহস। আমাদের বর্ডারে গুলি করে মানুষ হত্যা গ্রহণযোগ্য না। আপনি নোম্যান্স ল্যান্ডের 150 গজের ভিতরে কোনো বেড়া অথবা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেন না। আর 150 গজের বাইরে যদি কোনো কিছু করতে চান, সেক্ষেত্রেও দুই দেশের সম্মতি থাকতে হবে। সম্মতি ছাড়াই আপনি বেড়া করার চেষ্টা করছেন। That's not how it works. সো এর আগে বিগত সরকারের আমলে বর্ডারে মেরে ফেললেও আমরা কিছু বলতাম না, কোনো প্রতিবাদ করতাম, আমরা জানিও না, জানতামও না, এটা মিডিয়া থেকে হাইড করা হতো। আপনি দেখেন ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্য যদি আপনি শোনেন, উনি কি বলেছেন যে বাংলাদেশের সাথে নেগোসিয়েশন তখনই সম্ভব হবে যখন নির্বাচিত সরকার আসবে। অ্যাজ ইফ আমরা যে এই বিপ্লবের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের আন্ডারে এনেছি, এটাকে উনি প্রকারান্তে অবৈধ ঘোষণা করছেন। উনি বৈধ মনে করছেন না তো একদম। তার মানে উনি এই গভর্নমেন্টের সাথে নেগোসিয়েট করাটা আদৌ যৌক্তিক ভাবছেন না, যেটা আমাদের জন্য অত্যন্ত অবমাননাকর। আমরা বাঙালি হিসেবে আমরা ঠিক করব যে কবে আমাদের নির্বাচন হবে। আমরা বাংলাদেশি হিসেবে আমরা আমাদের দেশের রাজনীতিবিদদের মাধ্যমে ঠিক করব যে আগে সংস্কার হবে না আগে নির্বাচন হবে। এবং ভারতের একজন সেনাপ্রধানের এই ধরনের রাজনৈতিক বক্তব্য এর আগে আমরা কখনো শুনিনি। তার মানে দিস ইজ পার্ট অফ এ গ্র্যান্ড স্ট্র্যাটেজি। একদম প্রথমে যেটা চেষ্টা করলো সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করলো। যখন আমরা মিডিয়ার এই আগ্রাসনকে রুখে দিয়েছি, তখন তারা বর্ডারে আমাদের ক্রমাগত ডিস্টার্ব করার চেষ্টা করলো। যখন বর্ডার আমরা মোটামুটি স্ট্যাবল করে দিয়েছি, আমরা যখন তাদেরকে একটা স্ট্রং মেসেজ পাঠাতে পেরেছি যে বর্ডারে যদি আমাদের সাথে তারা কোনো ধরনের বেয়াদবি করার চেষ্টা করে, তাহলে শুধু বর্ডার সিকিউরিটি ফোর্স না, তার সাথে আমাদের বাঙালি যারা আছে ওখানকার অধিবাসী, তারাও এই লড়াইয়ে যোগদান করবে এবং এটা রুখে দেওয়ার চেষ্টা করবে। এরপর তারা যেটা করার চেষ্টা করছে, এখন মিলিটারি ডিপ্লোম্যাসিতে একটা ডেন্ট আনার চেষ্টা করছে। এবং এগুলো সব কিছু করার পেছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ডক্টর ইউনূস এবং তার আন্ডারে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে ডিফেম এবং মেলাইন করা। এতে কি হবে? এতে আমাদের মোরাল কমে যাবে। এতে কি হবে? আমাদের ভেতরে যে একতা আছে সেই একতাটা নষ্ট হয়ে যাবে। এতে কি হবে? অ্যাসপিরেন্ট যেসব পলিটিক্যাল পার্টিজ আছে তারা তাদের কথায় এখন হঠাৎ করে ইন্ধন পাবে,
পেয়ে বলবে নির্বাচনের জন্য তারা উদ্গ্রীব হয়ে উঠবে, অস্থির হয়ে উঠবে। এর ফলে কি হবে? আমরা যে বিপ্লব করলাম তা তো একটা নির্বাচনের জন্য বিপ্লব করিনি আমরা। উই ডিড নট আস্ক ফর অ্যান ইলেকশন। আমাদের এই বিপ্লবের উদ্দেশ্য তো তা ছিল না। আমাদের বিপ্লবের উদ্দেশ্য ছিল সমাজ, প্রশাসন এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যে বৈষম্য আছে সেইখানে সংস্কার করা। নির্বাচন টুডে অর টুমোরো উইল বি দেয়ার, পলিটিক্যাল লিডারশিপ উইল কাম অ্যান্ড টেক ওভার, উই অ্যাকসেপ্ট দ্যাট। আমরা এটা সম্পূর্ণ, আমরাও তাই চাই। কিন্তু তার আগে আমরা চাই যে যেই সব জায়গায় দুর্নীতি এবং বৈষম্য আছে তা যেন সহনীয় মাত্রায় এনে তারপরে পলিটিক্যাল লিডারশিপ আছে, এবং রাজনৈতিক লিডারশিপ যারা আছে তারাও নিশ্চয়ই তাই চায়। প্রশ্ন হইতেছে যে 6টা কান্ট্রিজ বাংলাদেশের সাথে কেন এত ঝামেলা হইতেছে? বাংলাদেশের থেকে কি পাচ্ছে? কি নিশ্চয়ই কিছু তো একটা মোটিভ আছে। এবং অন্য কান্ট্রি যেরকম নেপাল, মায়ানমার, ভুটান, ওখানেও কি সিমিলার ঘটনা ঘটতেছে কিনা? যেমন নেপালে আমার প্রিটিশর যে কালাপানি বলে একটা রিজন আছে, ওখানে মনে হয় ওদের কনফ্লিক্ট হয়। সো অন্য অন্য রাষ্ট্রের সাথেও কি সিমিলার কাহিনী? আমি যদি আরেকটু রিফ্রেশ করি, মানে ন্যারেটিভটা কিন্তু এরকম লাগতেছে, বাংলাদেশটা যদি আমার হইতো, পাকিস্তানটা যদি আবার হইতো, এটা সব যদি একসাথে হয়ে যেত। হোয়াটস গোয়িং অন হিয়ার? হেজিমনি, ইন ওয়ান ওয়ার্ড, ইন্ডিয়ান হেজিমনি, আধিপত্যবাদ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে একটা রাষ্ট্রের জন্য কোনটা নেগোশিয়েবল, কোনটা নন নেগোশিয়েবল, রাইট? তো এখন এই যে হেজিমনি, এটা আপনি বললেন, ভারত যেটা করার চেষ্টা করছে, অখণ্ড ভারত একটা কনসেপ্ট চাপায় দেওয়ার চেষ্টা করতেছে এর উপরে। সো এতে কি হচ্ছে? ভারত তো শুধুমাত্র রিজিয়নালি না, নট অনলি রিজিয়নালি বাট অলসো গ্লোবালি তারা বিভিন্নভাবে এখন বেকায়দা অবস্থায় আছে। আমরা তো ভারতের শুধু স্ট্রেংথটা দেখি, কারণ এটাই আমাদেরকে দেখানো হয়েছে। চলেন তাদের উইকনেসটা বোঝার চেষ্টা করি। কানাডাতে নির্জার হত্যা করার পর কানাডার সাথে ভারতের রিলেশন এখন তলানিতে। নির্জার কে ছিলেন? একজন শিখ ছিলেন। ভারতের শিখদের যে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল, অপারেশন ব্লু স্টারের মাধ্যমে হাজার হাজার শিখকে তাদের ধর্ম উপাসনালয়ের ভেতরে আর্মি গিয়ে খুন করছে। খুন করে তাদের সেই আন্দোলনকে দমানো হয়েছে। সেই আন্দোলন এখন কানাডাতে তারা আবার ভয়েস দিচ্ছে, এবং তারা কানাডিয়ান সয়েলে গিয়ে ওই শিখকে হত্যা করে আসছে, যেটা ট্রুডো কমপ্লেইন করলেন। এই কারণে কানাডার সাথে ভারতের সম্পর্ক এখন তলানিতে। কারণ আপনি একটা মানে আমেরিকান অথবা নর্থ আমেরিকান সয়েলে গিয়ে আপনি একজনকে মেরে আসবেন হু ইজ অলসো কানাডিয়ান সিটিজেন, এটা তো গ্রহণযোগ্য না। এটা তো বর্ডারের ওই যে বাংলাদেশি না, করে বাংলাদেশে যেরকম যা ইচ্ছা তাই করে ফেলতেছে, ওটা তো হবে না। তার মানে এটা আপনার অ্যাগ্রেসিভ পররাষ্ট্রনীতির একটা চরম ব্যর্থতা। একই রকম ঘটনা তারা করার চেষ্টা করেছে ইউএসএতে, রিয়েলি, এবং ইউএসএও কিন্তু এই কারণে তাদের উপর বিরক্ত। তো কানাডা ইউএসএ গেল। একই সাথে আপনি যদি লক্ষ্য করেন যে এবার রিজিয়নাল কনটেক্সটে আসি আমরা। রিজিয়নাল কনটেক্সটে ভারতের চারপাশে যে কটা প্রতিবেশী রাষ্ট্র আছে, কার সাথে তার সম্পর্ক ভালো আছে? মালদ্বীপস? নো। পাকিস্তান? আর্ক রাইভেলস। ওকে। নেপাল? নো, ওই দেশে এখন আর ইন্ডিয়ান চ্যানেল চলছে না। ওকে। ভুটান? ভুটানের সাথে এতদিন মানে রিলেশন ভালো ছিল, বাট সেটাও গন। আর বাংলাদেশের সাথে তো আন্ডারহ্যান্ডে দারুণ দারুণ সব চুক্তি করা ছিল, বাট এই 5ই অগাস্টের পর তো সেটাও নষ্ট হয়ে গেল। তার মানে রিজিয়নালি আপনি দেখেন যে ভারত কিন্তু এই মুহূর্তে একটা ঝামেলায় আছে, এলাই নাই। তার নিকটবর্তী এলাই হচ্ছে ইসরায়েল, এর মাঝখানে আর কেউ নাই তার এলাই। ওকে, এবার আসি ইন্টারনাল প্রবলেমে। 7 সিস্টার্সে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, এই জন্যই তো চিকেন নেক ওদের এত গুরুত্বপূর্ণ। এছাড়াও নকশালদের আন্দোলন এখনো চলছে। এই যে শিখদের আন্দোলন যেটা তারা কিল করে ফেলছে, এটাও মানে জাস্ট বছরখানেক আগে আবার নতুন করে এটা মানে চাকা দিয়ে উঠছে ওদের ওখানে। সুতরাং ইন্টারনালি দে আর ফেসিং প্রবলেম।
ভারত একটা লার্জেস্ট ডেমোক্রেসি ছিল একটা সময়। এখন আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ইজ ইট এ মডেল অফ ডেমোক্রেসি? উগ্র হিন্দুত্ববাদ, RSS ব্যাকড যে আছে, এক বাবরি মসজিদের কারণে 2000 মুসলমানকে তারা মেরে ফেলছে। আর অন্যান্য যে মুসলমানের নির্যাতন চলছে, বিভিন্ন ধরনের পলিসি করে তাদের সিটিজেনশিপ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং পৃথিবীতে একটা বড় রকমের মাইনরিটি উপরে যে কমিউনাল ক্লাশ এবং কমিউনাল যে সাপ্রেশন, এটা ইন্ডিয়াতে হয়। নিজেরাই করে ওরা। সো দে ক্যানট ডিনাই ইট। ওকে, আপনি আমাদের সাথে এখনকার যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে যে বাংলাদেশের একজন ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান যে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। ইন্ডিয়ান গুড পলিটিশিয়ান যারা আছে তারাই জিজ্ঞেস করছে যে কান্ট্রি টু কান্ট্রি টাইজ হলো না, তাহলে শেখ হাসিনাকে কেন এত প্রায়োরিটিতে রাখা হচ্ছে? এখনো আছে। হোয়াই শেখ হাসিনা ইজ সো ইম্পর্টেন্ট টু দেম যে তাদেরকে কূটনৈতিক নোট ভার্বাল দেওয়া হলো, ইন্টারপোলের মাধ্যমে 2 বার রেড অ্যালার্ট দেয়া হয়েছে এবং বাংলাদেশের আদালত অলরেডি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তারপরেও 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই অপরাধী বিনিময় চুক্তি থাকার পরেও কেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না? ইন্ডিয়ার কাছে কি এটা কোনো সদুত্তর আছে? বহু ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে যাবে। এই যে প্রশ্নটা আপনি করেছেন যে কেন ইন্ডিয়া এরকম হচ্ছে, এই ইন্ডিয়ান হেজিমনির কারণে এটা হচ্ছে এবং এর ফলে কিন্তু ফলাফল ভালো হচ্ছে না। চায়না অলরেডি পাকিস্তানের সাথে অ্যালায়েন্স করে তারা 5th জেনারেশন এয়ারক্রাফট তৈরি করতেছে, কিঞ্জাল যে ক্ষেপণাস্ত্র আছে সেটা তৈরি করতেছে। অ্যান্ড ডে বাই ডে ইন্ডিয়া কিন্তু আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে, প্রতিবেশীদের সহানুভূতি হারাচ্ছে, ইন্টারনালিও কিন্তু তারা একটা থ্রেটে আছে যে মেবি উইদিন নেক্সট 10 years ম্যাপস ক্যান বি চেঞ্জড ইন মেনি ওয়ে, যেটা আমরা অলরেডি মিয়ানমারে দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় এটা হাই টাইম। মানে আমার কাছে কি মনে হয় জানিস ভাইয়া, যেগুলো বলতেছে মানে এই জিনিসগুলো আসলে ও যে বলে না যে হেডলাইন, যেগুলো ফানি হেডলাইন যেভাবে করে দেয়, সেখানে বুঝতে দেয় না যে উইকনেস গুলা কি। কেন জানি ভাই আমার মনে হইতেছে ইন্ডিয়া নিজের কবর নিজেই খুঁড়তেছে, যেটা কিনা জানি মনে হচ্ছে কেন ভাই, মানে হয়তোবা মনে করতেছে যে স্ট্র্যাটেজি গুলা নিতেছে, ইটস সো স্মার্ট, এটা করে ফেলবো। কিন্তু দেখেন প্রতিবেশী তো এত মানে প্রতিবেশী তো ডাম না, দে আর অলরেডি টেকিং অ্যাকশনস, অলরেডি সবার সাথে খারাপ রিলেশনশিপ করতেছে। আই থিঙ্ক ইটস অ্যাবাউট টাইম দে নিড টু রিভাইজ দেয়ার প্ল্যান, যে ভাই মানুষরে এভাবে কষ্ট দিয়ে মেরে কেটে তুমি কখনো বড় হইতে পারবা না। ভাই একটা যদি কোয়েশ্চেন করতাম, তাহলে বাংলাদেশের জন্য কারেন্টলি অ্যালাইজ কারা এবং বাংলাদেশের জন্য হু উড বি দ্য পারফেক্ট অ্যালাইজ ফর বাংলাদেশ? বাংলাদেশের একটা বড় সমস্যা ছিল আমাদের পররাষ্ট্রনীতিতে। আমাদের পররাষ্ট্রনীতি বলতো যে ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান, মানে সবার সাথে বন্ধুত্ব হবে, কারোর সাথে আমার কোনো শত্রুতা থাকবে না। এটা একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হতে পারে না, কারণ পৃথিবীর প্রতিটা সম্পর্কই আসলে ইন্টারেস্ট নির্ভর, স্বার্থ থাকে। সো একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতেও এই স্বার্থের ব্যাপারটা, কান্ট্রি ইন্টারেস্টের ব্যাপারটা থাকতে হবে। যেমন ইউএসএতে আমরা শুনি ইউএসএ ফার্স্ট, কেন? কারণ তাদের রাষ্ট্রের স্বার্থ সবার আগে, তার সঙ্গে মানে যদি অ্যালাইন করে কেউ, সেটা হবে তার ফ্রেন্ড, তার সঙ্গে যদি কেউ সাংঘর্ষিক হয় সে হবে তার এনিমি। এই তো বাস্তবতা। বাংলাদেশের ক্ষেত্রে গত 15 বছর ধরে সেই যে ইন্ডিয়ান হেজিমনির যে গ্র্যান্ড প্ল্যান এবং গ্র্যান্ড স্ট্র্যাটেজি, তার অংশ হিসেবে ধীরে ধীরে তিলে তিলে আমাদের এই যে পররাষ্ট্রনীতিতে যে একটা বাংলাদেশ ফার্স্ট স্ট্র্যাটেজি আসা উচিত, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন অ্যালায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পৃথিবীতে কোনো রাষ্ট্র একা একা টিকতে পারে না, ঠিক আছে? এবং রাষ্ট্রের যে বুনিয়াদ এবং রাষ্ট্রের যে সংজ্ঞা, তাতেও কিন্তু আছে যে সেইটাই রাষ্ট্র যার আরেকটা রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যোগ্যতা আছে। ওকে, সেটা না থাকলে তো সেটা রাষ্ট্রই না। ওকে, আচ্ছা, এখনকার যে সার্বিক পরিস্থিতি, তাতে যেটা দেখা যাচ্ছে যে ভারত যেহেতু শেখ হাসিনাকে তাদের কাছে আশ্রয় দিয়েছে
এবং তারা ইতোমধ্যে বিশ্ববাসীর কাছে এই কথা পরিষ্কার করে দিয়েছে যে তারা সুযোগ পেলে আবারও শেখ হাসিনার মাধ্যমে অথবা শেখ হাসিনাকে ছাড়াই আওয়ামী লীগকে আবারও পুনর্বাসিত করতে চায়, যেন বাংলাদেশে তাদের যে স্বার্থগুলো ছিল সেই স্বার্থগুলো যেন কন্টিনিউ করে। তো এটা যখন প্রমাণিত হয়ে যায়, এটা যখন আপনি জানেন আমি জানি, তখন ন্যাচারালি আমাদের ভেতরে কিন্তু আপনার যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা উদ্রেক হয় যে তাহলে ভারত যদি আমাদের কাছে প্রমাণিত শত্রু হয়ে যায় তাহলে আসলে বন্ধু কে হবে আমাদের? তো অলরেডি আমরা কিছু পজিটিভ ইন্টেন্ট দেখতে পাচ্ছি, যেমন পাকিস্তান ক্যান বি এ গুড অ্যালাই। কিভাবে? কারণ পাকিস্তানের সাথে একসময় আমাদের সম্পর্ক ছিল, সো ওই সম্পর্ক রিভাইভ করা সম্ভব। এবং পাকিস্তান যেহেতু ইন্ডিয়ার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ, সুতরাং চাণক্যের থিওরি অনুযায়ী তোমার শত্রুর শত্রু আমার বন্ধু, মানে আমার শত্রুর শত্রু আমার বন্ধু। সুতরাং ওই থিওরি অনুযায়ী ইন্ডিয়ার শত্রু যারা, তারা আমাদের ন্যাচারাল অ্যালাই। তাহলে ইন্ডিয়ার শত্রু কে? ফার্স্ট অফ অল পাকিস্তান, সেকেন্ড চায়না। সো এই দুইটাই হচ্ছে আমাদের প্রধান বন্ধু হওয়ার সম্ভাব্য বন্ধু। সুতরাং আমাদের ওদের সাথে রিলেশনটা ডেভেলপ করতে হবে এই জায়গায়। আপনি দেখেন, যখন এই জায়গাগুলোতে আমরা আমাদের স্ট্রেংথ নিয়ে আসতে পারবো, আমাদের ফ্রেন্ডস বাড়াতে পারবো, তখন ন্যাচারালি আপনি দেখবেন যে এই জায়গাটাতে আমরা একটা ভালো পজিশনে তখন থাকতে পারবো। দ্যাটস ইন্টারেস্টিং। এই জায়গায় ভাইয়া মানে পাকিস্তানের নাম উঠলো দেখে একটা কথা মানে মনে পড়ে, ওটা বলি। সেটা হচ্ছে পাকিস্তান রিসেন্টলি কিন্তু বললো যে আমরা হচ্ছি তাদের মেলায় হারিয়ে যাওয়া ভাই। এখন এটাকে আপনি কিভাবে দেখেন? মানে আমরা কি এটাতে ওভারওয়েলমড হবো, খুশি হবো, নাকি আমরাও স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করবো? আসলে কিভাবে চিন্তা করেন? এটা একটা রাজনৈতিক এবং কূটনৈতিক রেটরিক বলবো আমি। থাকে না কিছু গাল ভরা কথাবার্তা থাকে। মানে ওরা 1971 সালে যা করে গেছে, তারপরে মানে ওই কষ্ট তো আমাদের আছে, ওই কষ্ট তো আমরা ভুলে যেতে পারি না। ম্যাটার অফ ফ্যাক্ট সাজ্জাদের নানাও কিন্তু মারা গেছেন, মানে শহীদ। তিনি তখন এয়ারফোর্সে ছিলেন এবং 2 নম্বর সেক্টরে শহীদ হন। 1971 সালে তাদের সাথে আমাদের যে যুদ্ধ হয়েছে এটা একটা বাস্তবতা, কিন্তু একই সাথে আমাদের জনগণ কিন্তু এখন ম্যাচুরিটি পেয়েছে। একসময় কিন্তু ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে লম্বা সময় ধরে যুদ্ধ হয়েছে, জার্মানির সাথে ফ্রান্স যুদ্ধ করেছে, বাট এখন তো তারা একসাথেই। আমেরিকার জাপান এক সময় মানে জাপানে মানে পারমাণবিক বোমা, অ্যাটম বোম থেকে বড় তো হইতে পারে না, বাট নাও দে আর অ্যালাইজ। সুতরাং রাজনীতি এবং কূটনীতিতে আসলে লাস্ট কথা বলে কিছু নাই। কন্টিনিউয়াসলি আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট চেঞ্জ হতে থাকে, এবং এই ইন্টারেস্টের সাথে সাথে কিন্তু আজকে যার সাথে আপনার শত্রুতা আছে, কালকে সে আপনার বন্ধু হলেও হতে পারে, কারণ আপনার রাষ্ট্রের স্বার্থ সবার আগে। বাংলাদেশ ফার্স্ট। ইয়েস। সো বাংলাদেশের স্বার্থে এখন যদি পাকিস্তান বলেও থাকে যে আমরা তাদের মেলায় হারিয়ে যাওয়া ভাই, তাহলে উই শুড অ্যালাউ দেম। বাট একই সাথে আমাদের মাথায় রাখতে হবে পাকিস্তানের চেয়ে কিন্তু আমাদের পার ক্যাপিটা ইনকাম হায়ার। সুতরাং যখন আমার পার ক্যাপিটা ইনকাম হায়ার থাকে, তখন কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করার একটা অ্যাডভান্টেজ আমার থাকে। সো আমাদেরকে ওই জিনিসটা মাথায় রেখে এখন পাকিস্তানের ভাই আমরা কতটা হতে পারবো, আর ওরা আসলে ভাই কতটা হতে চায় আন্তরিকভাবে, সেটা জাজ করে দেখতে হবে। কিভাবে? অলরেডি তাদের চেম্বার অফ কমার্সের একটা টিম কিন্তু এই 10 তারিখে ভিজিট করে গেল। তার মানে ইকোনমিক টাই অলরেডি শুরু হয়ে গেছে, হুইচ ইজ গুড। ফেব্রুয়ারিতে তাদের পররাষ্ট্রমন্ত্রী আসতে চাচ্ছে বাংলাদেশে, এবং অলরেডি কিন্তু বাংলাদেশ মিলিটারি একটা টিম গিয়ে পাকিস্তান মিলিটারির সাথে দেখা করে আসছে। দিস আর গুড সাইন্স, এবং এই সাইনগুলো যখন হয় তখন কিন্তু দেখবেন যে দাদাদের কলিজা শুকাতে থাকে। সো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট পাকিস্তানের কাছ থেকে কি ট্রেড করব আমি? আপনি রিসেন্টলি দেখেন ইরানের সাথে রাশিয়ার একটা চুক্তি হলো ট্রাম্প টেক ওভার করার ঠিক আগে আগে। এই চুক্তিটার দিকে যদি আমরা ফলো করি তাহলে কি দেখতে পাই? একটা অনাক্রমণ চুক্তি, যেখানে যদি ইরান আক্রান্ত হয় তাহলে রাশিয়া সাপোর্ট করবে, এরকম একটা চুক্তি। ভুটানের ক্ষেত্রে এই চুক্তি আছে, ভুটান যদি কখনো আক্রান্ত হয় তাহলে ইন্ডিয়া তার ফোর্স দিয়ে ভুটানকে রক্ষা করবে। ন্যাটোর ব্যাপারটা কি? ইউ অ্যাটাক এনি অফ দ্য ন্যাটো কান্ট্রিজ,
all the NATO country will attack you back, right? Yes. পাকিস্তান কি আমাদের সাথে ওরকম একটা চুক্তি করবে যে যদি বাংলাদেশ কখনো আক্রান্ত হয়, আমাদের নিকটতম প্রতিবেশী দুইজনের দ্বারা, তাহলে সেক্ষেত্রে পাকিস্তান প্রয়োজনে তার নিউক্লিয়ার পাওয়ার দিয়ে আমাদেরকে হেল্প করবে যেন আমাদের সভরেন্টি এবং ইন্ডিপেন্ডেন্স ইনট্যাক্ট থাকে, আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি যেন ইনট্যাক্ট থাকে। এরকম একটা চুক্তি যদি পাকিস্তান আমাদের সাথে করে, তাহলে আমি বলবো যে তারা আসলে মিন করছে যে তারা আমাদের ভাই। সো এই জায়গাটা কি শুধু চায়না মানে পাকিস্তানের সাথে করা উচিত, নাকি পাকিস্তান তারপর চায়না, যেহেতু চায়নার সাথেও আমি যতটুকু জানি যে রিলেশনশিপ আমাদের ভালো, সো পাকিস্তান ক্যান বি ওয়ান অপশন, অ্যানাদার হইতেছে ক্যান চায়না বি অ্যান অপশন হিয়ার? চায়নার ক্ষেত্রে আমি বলবো যে চায়নার সাথে অলরেডি আমাদের মিলিটারি ব্যবসা আছে আগে থেকে, আমাদের রাইফেলগুলো তো চাইনিজ, সো মানে আমাদের অনেক যন্ত্রপাতি আছে যেগুলো চাইনিজ অরিজিন, বিকজ চায়না যতটা আমাদের ভৌগোলিক নৈকট্যের কারণে ওখান থেকে একটা জিনিস কিনে আনা যেরকম খরচ কম, যেটা আপনি টার্গেট থেকে আনতে গেলে খরচ বেশি পড়ে যায়, আবার একই সাথে চায়নার টেকনোলজিক্যাল এক্সপানশনের কারণে অবস্থা এমন দাঁড়াইছে যে তারা সুলভে আমাদেরকে জিনিস দিতে পারে। সো অফকোর্স আমি আপনাকে বলবো যে আমাদের সাথে পাকিস্তানের একটা অনাক্রমণ চুক্তি যদি হয়, একই রকম চুক্তি যদি চায়নার সাথে করা যায় বেস্ট, বাট চায়না নর্মালি এই ধরনের চুক্তি কারোর সাথে করে না, অথবা করেছে কিনা কারোর সাথে নাই। আই হ্যাভ টু ফল ব্যাক টু দ্য হিস্ট্রি এন্ড আই নিড টু চেক ব্যাক, আমি জানি না, বাট আমার জানা মতো ওরকম নাই। নর্মালি চায়না আর একটা দেশের ইন্টারনাল ব্যাপারে ইন্টারফেয়ার করে না, বাট থাকলেও থাকতে পারে তাদের সাথে। তো বাট যেটা আমার দরকার এখানে সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে থাকুক আমাদের, আর মিলিটারি টেকনোলজি এবং এক্সারসাইজ আমরা জয়েন্টলি করতে পারি, আমরা জয়েন্টলি করতে পারি। অলরেডি তো ইন্ডিয়া তাদের ম্যাপের মানে ডান দিকে বাম দিকে ওপর দিকে তিন দিকেই তাপ দেখতে পাচ্ছে, তাহলে দিস ইজ আওয়ার রাইট টাইম টু হ্যাভ গ্রেটার অ্যালায়েন্স উইদিন পাকিস্তান, চায়না অ্যান্ড বাংলাদেশ। এটা তো আমাদেরকে অ্যাডভান্টেজ দিবে, তাহলে এই অ্যাডভান্টেজ আমি নিব না কেন? আই শুড টেক। মিলিটারিলি যদি মানে চায়নার কাছ থেকে আমরা অ্যাডভান্টেজ পাই, হোয়াই নট, উই শুড টেক। কারণ মিলিটারিলি চায়না সেই সকল টেকনোলজি তৈরি করে যেটা ন্যাচারালি ইন্ডিয়ান টেকনোলজিকে বিট করতে পারবে, তাহলে আমাদেরও তো কমন এনিমি। তো কমন এনিমি যদি হয় তাহলে চায়না অলরেডি ওই জিনিস তৈরি করছে যেটা আমার দরকার, তাহলে উই ক্যান টেক ইট ফ্রম দেম। বাট আরেকটা জিনিস চায়নার সাথে আমাদের দরকার খুব গভীরভাবে, সেটা হচ্ছে চায়না কিন্তু দ্য রাইজিং ড্রাগন, ঠিক আছে, থার্ড লার্জেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড মিলিটারি পাওয়ার। আর ইকোনমিতে এখন চায়না কি 1 নম্বরে আছে না 2 নম্বরে আছে, এটা নিয়ে ডিবেট চলে। তাহলে ওই রকম একটা ইকোনমিক সুপার পাওয়ার যদি তার সাথে আমি এত কাছাকাছি থাকি, ওরা তো আমাদেরকে বলে মানজালা, বাংলাদেশকে চাইনিজ ভাষায় বলে মানজালা, তো দে লাভ মানজালা, উই শুড ইনক্রিজ দ্য লাভ। তাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে, এই ইনিশিয়েটিভের সাথে আমরা কানেক্টেড হব। কানেক্টেড হলে আমাদের লাভ কি? আমাদের সাপ্লাই চেইন অনেক বেশি শক্তিশালী হবে, আমাদের দেশের জিনিসপত্রের দাম অনেক কমবে। আপনি যেই ধরেন এক্স নারিকেল তেল আপনি ইন্ডিয়া থেকে আনতেন এতদিন, আপনি চাইনিজ মার্কেট ওপেন করে দেন, দেখবেন যে ওইটার প্রাইস অর্ধেকেরও নিচে নেমে গেছে। আমার দেশের লোক বেশি, আমি যদি কম দামে প্রোডাক্ট দিতে পারি চায়না থেকে এনে, সমস্যা নাই তো। কিন্তু এখানে একটা ক্রিটিসিজম আছে না ভাইয়া চায়নার, যে শ্রীলঙ্কার যেটার সাথে হলো যে পোর্টের যে ব্যাপারটা, এবং অনেকে এই জায়গাটা একটু ভয় পায় যে তারা কি ওই যে হোয়াইট এলিফেন্টস তৈরি করে দিবে কিনা। এই ব্যাপারটা আপনার কি মতামত, যে এটা কি তো আপনার কাছে কি একটু রেড ফ্ল্যাগ লাগে কিনা? আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে শ্রীলঙ্কার রিয়ালিটি, মালদ্বীপের রিয়ালিটি, বাংলাদেশের রিয়ালিটি ইজ ডিফারেন্ট। বাংলাদেশ এই মুহূর্তে ওয়ার্ল্ডের 3টা টপ স্ট্র্যাটেজিক স্পটের একটা, আমাদের বে অফ বেঙ্গলের কারণে। ওয়ার্ল্ডের টপ 3টার মধ্যে একটা? ইয়েস, কারণ আমাদের বে অফ বেঙ্গল ইজ সো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে এখন, যে এখানে চাইনিজ ইন্টারেস্ট আছে, এখানে ইউএস ইন্টারেস্ট আছে, এখানে ইউকে ইন্টারেস্ট আছে, এখানে রাশিয়ান ইন্টারেস্ট আছে, এখানে ইন্ডিয়ান ইন্টারেস্ট আছে। ওকে, সো এতগুলো ইন্টারেস্টের হাবে আমরা বসে আছি। অনেকেই বলার চেষ্টা করে যে বাংলাদেশ কি চায়না এবং ইন্ডিয়ার মাঝখানে বাফার একটা স্টেট হওয়ার চেষ্টা করবে কিনা। আমি বলি যে ওয়াই, ইউ নিড নট টু বি এ বাফার। বাফার মানে কি? 2 দিক থেকে প্রেশার আছে, মাঝখানের একটা এলিমেন্ট যে 2 দিকের প্রেশারটা নালিফাই করে দেয়, অ্যাবজর্ভ করে। আমি এই প্রেশার অ্যাবজর্ভ করবো কেন? আমি জাগলিং করব। কারণ আজকে যদি অরুণাচল চায়না নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে ইন্ডিয়া অস্বীকার করতে পারবে না যে আমাদের কান্ট্রি দরকার তাদের।
লঞ্চিং প্যাড হিসেবে আমাদের সাপোর্ট তাদের লাগবে, তাহলে ওই সাপোর্ট আমি বিক্রি করবো তার কাছে যদি আমাকে ভালো দাম দেয়। আজকে যদি চায়না প্ল্যান করে যে ইন্ডিয়াকে একটু শায়েস্তা করা দরকার, আর যদি তার বিনিময়ে আমাকে খুব ভালো কিছু দেয়, হোয়াই নট? ইন্ডিয়া যদি বেয়াদবি করতে থাকে আর ও যদি আমাকে ফ্রেন্ডশিপ দেয়, তা আমি কি খালি ইন্ডিয়ার বেয়াদবি সহ্য করবো নাকি? রাইট, বাংলাদেশ ফার্স্ট, আমার কান্ট্রি ইন্টারেস্ট ফার্স্ট। ভাই সেভেন সিস্টার নিয়ে একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে, আই থিঙ্ক ইউ আর দ্য পারফেক্ট পারসন টু অ্যান্সার দিস। সেভেন সিস্টার একটা শোনা যায় যে সেভেন সিস্টার আর বাংলাদেশ মিলে কি খ্রিশ্চান স্টেট হইতে পারে কি না, বা এই যে কথাটা উঠতেছে এটা কতটুকু যৌক্তিক, কতটুকু সত্য, এই ব্যাপারে যদি একটু ভাই আপনার অপিনিয়ন শেয়ার করতেন। ধন্যবাদ। সেভেন সিস্টার্সে কিছু রাজ্য আছে যেখানে খ্রিস্টানদের প্রাধান্য আছে, এটা একটা বাস্তবতা। সো খ্রিস্ট ধর্মাবলম্বী লোকজন ওখানে আছে, কিন্তু সেভেন সিস্টার্সের সংলগ্ন এরিয়াতে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র হতে পারে এই সম্ভাবনার অথবা এই স্পেকুলেশনের প্রথম দাবি করেছিলেন কিন্তু আমাদের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যখন যুক্তরাষ্ট্রের সাথে তার এই শাসনামলের শেষ পর্যায়ে যখন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক একটু খারাপ হয়ে যায়, তখন তিনি প্রথমে সেন্ট মার্টিন নিয়ে একটা কথা বলেছিলেন যে সেন্ট মার্টিন চাচ্ছে যুক্তরাষ্ট্র, এবং উনি রাজি হচ্ছেন না বলে যুক্তরাষ্ট্র তাকে ডিস্টার্ব করছে, এবং তখন তিনি অনেক আজে বাজে কথা বলার চেষ্টা করেছিলেন যে ওই আমেরিকায় না গেলে কি হয়, অথবা যাব না, এই টাইপের। পাশাপাশি উনি ক্লেম করেছিলেন যে এই বাংলাদেশের একটা অংশ আর মায়ানমারের একটা অংশ নিয়ে সেভেন সিস্টার্সের কাছাকাছি একটা জায়গায় একটা খ্রিস্টান রাষ্ট্র করার নাকি পরিকল্পনা হচ্ছে কোথাও, এটা ওনার দাবি ছিল। বাস্তবতার প্রেক্ষিতে স্পেশালি আপনার মিয়ানমার অংশে ম্যাপে চেঞ্জ আসতে পারে বলে অনেকেই মনে করেন, এবং এটার এভিডেন্স আছে। যেমন আজকের দিনের কথা কনসিডার করে যদি আমি বলি, আরাকান রাজ্যের 80% বেশি অলরেডি আরাকান আর্মির দখলে চলে গেছে, এবং বার্মার যে মূল সেনাবাহিনী তাতমাদো, তাদের কিন্তু 20%-এরও কম জায়গার উপরে দখল আছে ইন কেস অফ আরাকান। সুতরাং আরাকান যদি দখল করে ফেলতে পারে আরাকান আর্মি, তাহলে কিন্তু দেয়ার ইজ এ চান্স যে দুইটা নতুন স্টেট এখানে তৈরি হবে, একটা নাম হবে আরাকান আর একটা চীন। এটা কিন্তু ওই চীন না, চীন নামে একটা বার্মিজ বিদ্রোহী গোষ্ঠী আছে মায়ানমারের মধ্যেই। এটা ইম্ফল কোহিমা এরিয়াটা মণিপুরের অপোজিট সাইড টু মিয়ানমার, ওই জায়গাটাতে চীন স্টেট নামে একটা স্টেট আছে। সো দেয়ার ইজ এ চান্স যে এই দুটা স্টেট হবে, বাট খ্রিস্টানদেরকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে এরকম সম্ভাবনা খুব একটা যৌক্তিক না। এই কারণে নাম্বার ওয়ান হচ্ছে এটার কোনো হিস্টোরিক এভিডেন্স অথবা জিও পলিটিক্যাল ইন্ডিকেশন দেখা যাচ্ছে না। মানে ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওখানে তিনটা দেশ এফেক্টেড, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে মিয়ানমার, একটা হচ্ছে ইন্ডিয়া। সো তিনটা দেশের স্বার্থের এগেইনস্টে গিয়ে ওখানে একটা নতুন ল্যান্ড লক কান্ট্রি যাদের কোনো সি অ্যাক্সেস নাই, পাহাড়ি একটা এরিয়া হওয়ার সম্ভাবনা আসলে খুব একটা যৌক্তিক না। যদিও ভারতে দীর্ঘদিন ধরে সেভেন সিস্টার্সে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, বাট টু বি স্পেসিফিক যে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে খ্রিস্টান রাষ্ট্রই ওখানে প্রতিষ্ঠিত হবে, এইরকম সম্ভাবনা আমার ব্যক্তিগতভাবে আমার মত যে এটা অমূলক। আমাদের পররাষ্ট্র নীতি বলি বা আমরা কিভাবে ইন্টারনালি প্ল্যান করব, এইখানে কিন্তু প্রপার মানুষ থাকা খুব গুরুত্বপূর্ণ। আর আমি আপনার কাছে একবার শুনছিলাম, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে মিনিস্টার কিভাবে সেট করবা সেটা শিখতে হবে চাণক্যের কাছ থেকে। এই জায়গাটা একটু এলাবোরেট করেন না? দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, আই উড লাভ টু হিয়ার এগেইন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং দ্যাট কোশ্চেন। আজ থেকে 2500 বছর আগের যে কনটেক্সটটা ছিল, ওই কনটেক্সটে খুব চমৎকার দুইটা লোক ছিল। একটা হচ্ছে চায়নাতে, ওনাকে বলে সানজু, অনেকে বলে সুনজু। ওনার একটা বই আছে, বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার, অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজে বলে বিংফা। আর তারই কন্টেম্পোরারি টাইমে ভারতে একজন ছিল যে যার নাম ছিল হচ্ছে চাণক্য বা কৌটিল্য।
ঠিক আছে, ওই ভদ্রলোক একটা বই লিখছেন, তার নাম হচ্ছে অর্থশাস্ত্র। উনি অ্যাকচুয়ালি 3টা বই লিখছেন, অর্থশাস্ত্র, চাণক্য নীতি আর হচ্ছে চাণক্য কথা আর সামথিং লাইক দ্যাট, 3টা বই লিখছেন উনি। এবং এই অর্থশাস্ত্রেই উনি একটা স্টেট ক্রাফটে কি কি লাগে তার সেই বিশাল অভিজ্ঞতা থেকে উনি, যেহেতু উনি নিজে শিক্ষিত ছিলেন, তক্ষশিলা আচার্য ছিলেন, উনি খুব সিস্টেমেটিকভাবে এটা লিখে গেছে। এবং এই বইটার ভিতরে যুদ্ধ কিভাবে করতে হয়, পররাষ্ট্রনীতি কিভাবে সেট করতে হয়, রাষ্ট্র মানে কিভাবে এলিমেন্টগুলো সেট করতে হয়, এগুলো দেওয়া আছে। তো আপনি যেটা জিজ্ঞেস করলেন, এটা হচ্ছে তারই একটা অংশ, যে আপনি আপনার মন্ত্রী পরিষদ কিভাবে সিলেক্ট করবেন। তো ওখানে চাণক্য 25টা ক্রাইটেরিয়া সেট করে দিছে, যে এই 25টা বৈশিষ্ট্য থাকলে পরে একটা মানুষের ভেতরে এই মানুষটা একজন মন্ত্রী হিসেবে সিলেক্ট করা যাবে। তো এই 25টা ক্রাইটেরিয়ার ভিতরে অনেক কিছু আছে, যেমন প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে একজন মন্ত্রী কোনোভাবেই অন্য দেশের সিটিজেনশিপ থাকা যাবে না। হি মাস্ট বি সিটিজেন অফ দ্য কান্ট্রি অ্যান্ড কিং। ঠিক আছে, তারপরে আরো যেগুলো আছে, যেমন মানে আমি যদি বড় দাগে বলি, যে তাকে ইকোনমি বুঝতে হবে, মিলিটারি সায়েন্স বুঝতে হবে, ওয়ারফেয়ার যে ব্যাপারটা আছে এটা বুঝতে হবে, এগুলোর ব্যাপারে তাকে মোটামুটি দক্ষ হতে হবে, ফিজিক্যালি তাকে ফিট হইতে হবে, ডায়াপার পরার লোক হইলে হবে না কিন্তু। ঠিক আছে, মানে ইন বোথ ওয়ে ডায়াপার, দ্য সিনিয়র ডায়াপার এন্ড জুনিয়র ডায়াপার। কারণ মন্ত্রিত্ব একটা অত্যন্ত ট্যাক্সিং জব, হেকটিক জব, সুতরাং তার সেই ফিজিক্যাল অ্যাবিলিটি থাকা লাগবে, যে সে যেন এটা এন্ডিওর করতে পারে। এবং তখনকার নিয়ম অনুযায়ী উনি বলছিল যে তার সেই যুদ্ধবিদ্যা জানা থাকতে হবে, যদি রাষ্ট্র কখনো যুদ্ধ জড়িত হয় তাহলে যেন উনি অপ্রয়োজনীয় হিসেবে ডিসকার্ডেড না হয়ে যান, উনি যেন সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন, সেই যুদ্ধবিদ্যা তার জানা থাকতে হবে। ওকে, নট ইভেন সোলজার লেভেল, অ্যাট অফিসার লেভেল তাকে এটা জানতে হবে। তারপরে যেমন আরেকটা শর্ত যেটা আছে সেটা হচ্ছে তাকে সৎ বংশজাত হতে হবে। এটার কারণ কি? কারণ ইফ ইউ আর ফ্রম এ গুড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ইউ কাম আপ উইথ সাম হ্যাবিচুয়াল অ্যাডভান্টেজেস। নাম্বার 1, গুড এডুকেশন। নাম্বার 2, গুড আপব্রিঙ্গিং। নাম্বার 3, কানেক্টিভিটি অ্যান্ড নেটওয়ার্কিং। সো এই জিনিসগুলো থাকে। তো এই জন্য উনি বলছেন যে ওই রকম ফ্যামিলির হলে ভালো। তার 25টার ভিতরে এটা একটা। তারপরে আরেকটা যেটা বলা আছে সেটা হচ্ছে যে তাকে পরিকল্পনা প্রণয়নের দক্ষতা থাকতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। ফাইনালি যাই হোক, 25টার ভিতরে সব বলবো না, মানে ওভাবে মুখস্থ নাই আমার। লাস্ট পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। সে বলছে একজন মন্ত্রীকে শত্রুতা অনুৎপাদক হতে হবে। মানে কি? মানে হচ্ছে যে কিছু মানুষ আছে না, দেখবেন যে আমরা এখানে বসে আছি, একটা মানুষ আসলো, সামটাইমস আমরা ফিল করি, ও ভাই আসছেন, বলেন না ভাই, উই ফিল ওয়েলকামিং এন্ড উই ফিল রেজুভিনেটেড, যে না এই লোকটা আসছে, এখন একটু মজা হবে, আড্ডা হবে, মানে ফিল গুড। আবার কিছু মানুষ আছে আসলে পরে আপনি চিন্তা করবেন, আও ভাই আসছেন, আচ্ছা ঠিক আছে, মানে ন্যাচারালি আপনার ভিতরে ব্যারিয়ার আসতেছে, নেগেটিভিটি। He produces enmity and animosity among others without any reason. এরকম হইতে পারে যে সে কথা বেশি বলে, যদিও আজকে আমরা পডকাস্ট করতেছি, এরকম হইতে পারে সে বেশি শো অফ করে এবং আননেসেসারি লোকজনকে জেলাস বানায় ফেলে। এরকম হইতে পারে সে আননেসেসারি পাওয়ার এক্সারসাইজ করে। সো এই হচ্ছে 25টা ক্রাইটেরিয়া অথবা বৈশিষ্ট্য, যেটার উপরে বেস করে উনি করতে বসে। মজার ব্যাপার হচ্ছে এর পরের 2টা অনুচ্ছেদে উনি আরো বলে দিচ্ছেন 2টা জিনিস। একটা হচ্ছে উনি বলছেন যে এই 25টা যদি কারো ভেতরে থাকে, হি ইজ ফিট টু বিকাম এ প্রাইম মিনিস্টার। এর 1/4 যদি কম থাকে তাহলে তাকে মধ্যম সারির মন্ত্রী অথবা আমত্ত বানানো যাবে। ঠিক আছে, আর কারো ভেতরে যদি এই 25টার অর্ধেক এর কম থাকে তাহলে তাকে নিম্ন শ্রেণীর মন্ত্রী বানানো যাবে, যেগুলা লো ইন্টারেস্ট অ্যান্ড লেস ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজ, ওইসবের দায়িত্বে তাকে দেয়া যেতে পারে। ওকে, এবং এর ভিতরে উনি আবার ক্লাস্টার করে দিয়েছেন এর পরের অনুচ্ছেদে যে আপনি কোন কোয়ালিফিকেশনটা কিভাবে কনফার্ম করবেন। উনি বলে দিচ্ছেন যে অমুক 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 কোয়ালিফিকেশন আপনি স্পাই দ্বারা, গোয়েন্দা তথ্য দ্বারা কনফার্ম করবেন,
অমুক অমুক কোয়ালিফিকেশন আপনি তার সে যেইখানকার মানুষ সেই এলাকায় ভেরিফিকেশনের জন্য পাঠায় কালেক্ট করবেন। অমুক 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 তথ্য তার প্রাক্তন সহকর্মী এবং সহপাঠী যারা আছে তাদের কাছ থেকে কনফার্ম করবেন। আর কিছু ব্যাপার আছে যেমন লাস্টের 25 নাম্বার এবং আরেকটা আছে, এই দুইটার কথা বলছেন যে এটা ব্যক্তিগতভাবে আপনি ইন্টারভিউয়ের সময় জাজ করে দেখবেন। ঠিক আছে, যেমন ব্যক্তিগতভাবে জাজ করার ভিতরে একটা হচ্ছে যে লোকজনের অ্যানিমিসিটি ক্রিয়েট করে না, আরেকটা হচ্ছে যে দুর্যোগকালীন সময়ে সে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে পারে কিনা। ঠিক আছে, সো এই জিনিসগুলো মানে জাজ করে তারপরে ওটাও বলে দিচ্ছেন ওই জায়গায়। সো ইটস নট ব্যাড। আই লাইক চাণক্য। আপনি যদি এই থিওরিতে আমাদের এখনকার ইয়ে করেন, আপনি এখনকার অবস্থা দেখেন, আমাদের এক মন্ত্রীর পাসপোর্ট আছে বেলজিয়ামের, একজনের আছে মাল্টার। ইট ক্যানট হ্যাপেন। আপনি মন্ত্রিত্ব নিবেন, দেশের নেতৃত্ব নিবেন, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে অন্যগুলা। এখন তো বাংলাদেশের যে মন্ত্রীগুলা আছে বা ছিল, কতটুকুই বা আমরা ফলো করি বা কতটুকু আপনার কি মনে হয় কত পার্সেন্টেজ, 1/4 1/5 কতটুকু আছে? 25 মধ্যে কয়টা আপনার মনে হয় ঠিক পাবে সে কয়টাতে? এরা তো মানে আসলে আমার ইয়েতে আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা মাইনাস মার্কিংয়ে যাবে। কেন মাইনাস মার্কিংয়ে যাবে? একজন মন্ত্রীর ভেতরে দুইটা জিনিস তো খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে রেসপন্সিবিলিটি ফর দ্য কান্ট্রি, নাম্বার 2 হচ্ছে ওনারশিপ। আপনি নিজে যদি চোরের মতো টাকা খান, আপনার ভিতরে ওনারশিপ আছে? আপনাকে দিছে হচ্ছে যে ওই জনগণের জন্য ব্রিজ বানানোর জন্য, ওখান থেকে আপনি টাকা খান না, আপনার রুচি এটা হয়, তাহলে আপনি মন্ত্রী হয়েছেন কেন? আপনি ব্যবসা করতেন, আপনি চুরি করতেন, বড় চোর হইতেন। মন্ত্রী হয়ে যদি আপনি মনে করেন যে জনগণের যে টাকা, ওই টাকায় যদি আপনার হাত লাগান, তাহলে তো আপনার মার্কিং এর সুযোগ কই? আপনি তো অপরাধী। ভাই এই জায়গায় আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হলো যে পলিটিক্সে কেন এত করাপশন? এই লিডার যাদের আসলে এদের করাপ্টেড হওয়ার কথা ছিল না, এরাই করাপ্টেড হচ্ছে। আমাদের কি কোনো এক্সাম্পল আছে গ্লোবাল লেভেলে যারা কিনা এই যে এই 25 ক্যাটাগরিজের বেস্ট এক্সাম্পল কোন নেশনটা আমরা বলতে পারি যে হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে মন্ত্রী, এই মন্ত্রীর প্যানেলটা দে আর রিয়েলি গুড, এরকম কি কোনো এক্সাম্পল আছে? রাজনীতিবিদ হওয়া মাত্রই তাকে মানে করাপ্টেড হতে হবে, দ্যাটস নট দ্য ফ্যাক্ট ফর দ্য ওয়ার্ল্ড। যেমন মাহাতির মাহমুদ, উনি করাপ্টেড। হি ওয়াজ আ ভেরি গুড এক্সাম্পল। ওকে, আপনি ট্রাম্পের কথাই বলেন, he is a great businessman, but is he corrupted? I don't know. মানে do you feel যে উনি corrupted লোক? He may be nut-headed, he may be মানে aggressive, but corruption ব্যাপারটা তো আসলে, যদিও আমাদের পলিটিশিয়ানরা করাপশনকে আর্টের পর্যায়ে নিয়ে গেছে, বাট আমার কথা হচ্ছে ট্রাম্প তো ব্যবসা করেই যে পরিমাণ ডলার ইনকাম করছে, তার ট্রাম্প ফাউন্ডেশন এন্ড এভরিথিং, আমার তো মনে হয় না যে টেবিলের নিচ দিয়ে তারা কেউ টাকা সারতে পারবে জীবনে। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। আচ্ছা যাই হোক, হইতে পারে। তো ওবামা, আচ্ছা ওদিকে গেলাম না, এ পাশে আমি আসি। এখন ধরেন যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার আছে স্টারমার, অথবা এর আগে ঋষি সুনাক ছিল। করাপশনের কমপ্লেন কিন্তু আপনি দেখবেন যে মানে আমাদের দেশের মতো এত ওয়াইড স্কেলে করাপশন একমাত্র আফ্রিকান কিছু কান্ট্রিতে আমি শুনে থাকি। ইভেন আপনি ইন্ডিয়ার দিকেই তাকান না, ইন্ডিয়ার পলিটিশিয়ান যারা আছে, কেজরিওয়াল দিল্লির যে আছে, অথবা কংগ্রেসের যারা আছে, ওই জায়গায় পেটি করাপশনের ভেতরে আমার মনে হয় না যে এরা মানে উভয়ে যায়। বাট এটা গ্র্যান্ড স্কেলে নিয়ে গেছে হচ্ছে আমাদের দেশের পলিটিশিয়ানরা। এদিকে শুধুমাত্র আপনার মনে হয় যে কি আমাদের দেশে নাকি এরকম আরো অনেক, ওরা বাট পাকিস্তান আছে, সো এরকম না, আমি টোটালি না করে দিচ্ছি না, আপনি ভালো কিছু খুঁজতে বলছিলেন আমাকে, সো আমি ওই জন্য ওটা বলতেছিলাম। দেয়ার আর করাপশন উইদিন দ্য পলিটিশিয়ানস, এবং এটা বিভিন্ন লেভেলের আছে। আমাদের ক্ষেত্রে এটা চলে গেছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, কারণ $16 বিলিয়ন পার ইয়ার ড্রেইনড আউট ফ্রম বাংলাদেশ, এটা টু মাচ, এটা হিস্টোরিক, এবং এটা পাঠ্য বইয়ে লেখা থাকা উচিত যে আসলে এইভাবে এটা গেছে। বাট যদি আপনি ভালো পলিটিশিয়ানদের কালচারটা ক্রিয়েট করতে চান, তাহলে আমি বলবো যে আমাদের সিলেকশনে চুজি হইতে হবে।
সিলেকশনে চুজি কিভাবে? আপনি একটা পলিটিশিয়ান যাকে এমপি অথবা মন্ত্রী পর্যায়ে সিলেক্ট করবেন, ভোটের অধিকার তো আপনার হাতে। চাণক্যের সময় রাজা সিলেক্ট করতো, এই জন্য চাণক্য এই যে মানে থিওরিগুলো সেট করে দিয়ে গেলেন, এই থিওরি ছিল রাজার জন্য সিলেক্ট হতো, ইলেক্ট তো হতো না। রাইট, রাজাকে গাইড করে উনি দিয়ে গেছেন যে ওকে রাজা হিসেবে আপনি যখন মন্ত্রী সিলেক্ট করবেন তখন এগুলো চেক করে নিয়েন, রাইট? এখন তো রাজা হচ্ছে জনগণ, কারণ তখন তো ভোটিং সিস্টেম ছিল না। গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আপনি নেতৃত্ব সিলেক্ট করার দায়িত্ব হচ্ছে ভোটারদের। সুতরাং ভোটার হিসেবে এখন কিন্তু আপনাকে শিখতে হবে। এই যে রাজারা আগে যে 25টা ক্রাইটেরিয়া চেক করতো, এখন ভোটার হিসেবে আপনাকেও চেক করতে হবে। এখন আপনি আমাকে বলেন যে আপনি আপনার এলাকার একটা মন্ত্রী অথবা আপনি আপনার এলাকার একটা এমপি সিলেক্ট করবেন। সিলেকশনের সময় আপনি এই ক্রাইটেরিয়াগুলো যদি জাজ করেন, আপনি 100 টাকা দিয়ে আপনার ভোটটা যদি বিক্রি না করে দিয়ে আপনি যদি খালি নিজেকেই জিজ্ঞেস করেন অথবা আশেপাশেই জিজ্ঞেস করেন এই লোকটার শিক্ষাগত যোগ্যতা কি, এই লোকটা বিভিন্ন ক্রাইসিসের সময় তার রোল কি ছিল, তার পার্সোনাল অ্যাচিভমেন্ট কি, তার ফ্যামিলি যে বন্ডিং আছে কিরকম, তার ফ্রেন্ডসরা তাকে নিয়ে কি বলে, তার ন্যাশনাল কয়টা মানে অ্যাওয়ার্ড আছে, ইন্টারন্যাশনাল কয়টা পাবলিকেশন আছে, আমরা যদি এই প্যারামিটারগুলো সেট করি তাহলে তো আমাদের সংসদে মনে করেন যে এই গান গাওয়া মমতাজ যাবে না, তাই না? তো আমাদের এই সিলেকশন ক্রাইটেরিয়াগুলোতে যদি আমরা সিরিয়াস হই, উই আর গোইং টু গেট গুড মেম্বার অফ দ্য পার্লামেন্টস। আর ইফ উই আর গেটিং 300 গুড মেম্বার অফ দ্য পার্লামেন্টস, তাহলে 300 থেকে আপনি তখন মন্ত্রী যাদেরকে বানাবেন তারা ন্যাচারালি ভালো হবে। নাও কামিং টু দ্য পয়েন্ট অফ করাপশন ফ্রি লিডারশিপ, কারণ আমরা করাপশনের ব্যাপারটা নিয়ে কথা বললাম, লিডারশিপের ব্যাপারটা নিয়ে কথা বললাম, বাট লিডারশিপে যখন করাপশন চলে আসে তখন আসলে ক্ষতিটা হয় বহুমাত্রিক। সুতরাং এটাকে, এই লিডারশিপটাকে, আমাদের যে লিডারশিপ আছে এটাকে করাপশন ফ্রি করতে হবে। কারণ করাপশনের যে সমস্যাটা, এই সমস্যাটাকে ডিল করার জন্য আসলে করাপশনটা বুঝতে হবে আগে, এবং একজন লিডার কেন করাপশনে জড়িত হয় সেই ডিনামিক্সটা টোটাল বুঝতে হবে। আমি বিশদ আলোচনায় যাব না, বাট আমি শুধুমাত্র মেইন পয়েন্ট হিসেবে যেটা বলবো, নাম্বার 1, আমরা প্রায় একটা কথা বলি যে আইনের চোখে সবাই সমান, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এমন কথা আমরা জানি যে কালকে যখন হাসরের ময়দানে আমাদের চূড়ান্ত বিচার হবে, ওই বিচারে কিন্তু শাসক এবং বিচারক তাদের কিন্তু বিচার খুব সূক্ষ্মভাবে হবে, স্পেশালি দেখা হবে। সো লিডার্সদের ক্ষেত্রে যে কোনো দুর্নীতির অভিযোগ অত্যন্ত গভীরভাবে এটা তদন্ত করতে হবে এবং এটার শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক। আপনি যখন লিডারদের করাপশনের শাস্তি দৃষ্টান্তমূলক করতে পারবেন, তখন লিডারশিপ লেভেলে করাপশনটা ভয়ের কারণেই হোক আর যাই হোক অনেক কমে আসবে। নাম্বার 2, একটা সিস্টেমে করাপশন আসে কিভাবে সেই জায়গাগুলো আগে চিহ্নিত করতে হবে। করাপশনের এরিয়াগুলোকে থামানোর জন্য আপনার 2টা জিনিস খুব জরুরি দরকার, সেটা হচ্ছে স্ট্রং অডিটর্স, যারা এই সিস্টেমটাকে অডিট করতে পারবে, এবং করাপশন ফ্রি রাখার জন্য আপনাকে ট্রান্সপারেন্সি আনতে হবে। এইটুকু কাজ যদি আপনি করতে পারেন আপাতত, তাহলে দেখা যাবে যে প্রেশারের কারণেই হোক অথবা পারিপার্শ্বিকতার জন্যই হোক, নেতৃস্থানীয় যারা আছে তাদের ভিতরে করাপশনের প্রবণতা অনেক কমে আসবে। আর নেতৃস্থানীয় পর্যায়ে যদি করাপশন কমে আসে, তখন অটোমেটিক্যালি দেখবেন যেটা ক্যাসকেড করে, তখন লোয়ার লেভেল করাপশনও কিন্তু অনেক কমে আসবে। আজকে একটা অফিসের কেরানি যখন দেখে যে তার অফিসের বড় কর্তা ঘুষ খায়, তখন তার ভিতরে আসলে ওই মোরাল কম্পাসটা আর কাজ করে না, তার কাছে মনে হয় উনি তো খাচ্ছেন, ওয়াই নট মি। সো প্রতিটা ক্ষেত্রেই টপ আগে বিশুদ্ধ হইতে হবে, দেন ইট উইল অলওয়েজ গো ডাউন। করাপশনের কথা যেহেতু আসতেছে, শুধুমাত্র যে লিডারশিপ করাপ্টেড হয় তা না, হিস্ট্রিও কিন্তু করাপ্টেড হয়। ইয়েস। সো আমরা জানি যে অনেক সময় আমাদেরকে যেটা বোঝানো হয়, বলানো হয়, হিস্ট্রিটা একটু ডিফারেন্ট হয়, কিছু এজেন্ডা পূরণ করার জন্য, ফুলফিল করার জন্য না। সো ভাইয়া, আপনি কি একটু বলবেন যে ধরেন আমাদের হিস্ট্রিতে এমন কিছু আছে যেটা আমাদেরকে ভুল বলা হয়েছে, অথবা এমন কিছু যেটা আমাদের জানা উচিত কিন্তু আমরা জানি না? থ্যাংক ইউ। হিস্ট্রির ব্যাপারে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে হিস্ট্রির অনেকগুলো ভার্সন হয়,
নর্মালি বলা হয় যে হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য উইনার্স, হ্যাঁ 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 ওকে, বাট একই সাথে আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা যদি এখানে কনটেক্সট হিসেবে ধরি, উদাহরণ হিসেবে নেই, তাহলে অ্যালাইড ফোর্স যারা আছে, ব্রিটিশ হিস্টোরিয়ান যারা আছে, তাদের যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি আছে, জাপানিজ হিস্টোরিয়ানদেরও তো, জার্মান হিস্টোরিয়ানদেরও তো হিস্ট্রি আছে। সো আপনি যখন দুইটা একসাথে পেজ পড়তে পারবেন, দেন প্রবাবলি ইউ আর গোয়িং ক্লোজার টু রাইট হিস্ট্রি অর সকল কারেক্ট হিস্ট্রি। হিস্ট্রির আরেকটা মজার ব্যাপার হচ্ছে হিস্ট্রি অপব্যবহৃত হয়। কাদের দ্বারা? ওই আবার উইনারদের দ্বারা, অথবা যারা শাসন করতেছে তাদেরকে দ্বারা। তো এই পয়েন্ট অফ ভিউতে ইউ আর ভেরি কারেক্ট। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু বিকৃতি অথবা কিছু তথ্য গোপনের ব্যাপার আছে। যেমন লেট আস স্টার্ট উইথ এ ফ্যাক্ট, যেটা আমাদের হিস্ট্রি বইয়ে আছে কিন্তু ওভাবে নাই। যেমন আমাদের যে 7 জন বীরশ্রেষ্ঠ, তাদের ভিতরে একজন বীরশ্রেষ্ঠ কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের গোলার আঘাতে মারা গেছেন, ঠিক আছে? তো এইটা বোঝার জন্য ফার্স্টে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে মিলিটারি টার্মিনোলজিতে ফ্র্যাট্রিসাইড বলতে একটা ওয়ার্ড আছে। এটাকে ট্যাকটিক্যাল ভাষায় বলে ব্লু অন ব্লু। মানে যখন একটা ম্যাপে যুদ্ধ আমরা মানে আঁকি, তখন নিজেদের সৈন্যদেরকে ব্লু রং দিয়ে আঁকা হয় আর এনিমিকে লাল রং দিয়ে আঁকা হয়। সো ব্লু অন ব্লু মানে হচ্ছে ভুলবশত কোঅর্ডিনেশনের অভাবে অথবা ভুল বুঝাবুঝির কারণে অথবা রাতের অন্ধকারের কারণে নিজেদের সৈন্যরা নিজেদের সৈন্যদের উপর অ্যাটাক করে ফেলছে। এটা ঐতিহাসিক বাস্তবতা, এটা হয় বড় বড় যুদ্ধের ক্ষেত্রে, ছোট ছোট যুদ্ধের ক্ষেত্রে হয় অনেক সময়। এবং এটাকে সমরবিদ যারা আছে, ইতিহাসবিদ যারা আছে, তারাও এটা একসেপ্ট করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম অনেক ঘটনা আছে। একই রকমভাবে আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এরকম ঘটনা একটা আছে। ঘটনাটা কি? 1971 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের নৌবাহিনী সংগঠিত হয়। প্রথম দুটো বোট ছিল, এগুলা ইন্ডিয়ান টাগবোট ছিল, যার মধ্যে কানাডিয়ান কামান লাগিয়ে, দুটো করে কামান লাগিয়ে আর মাইন সুইপিং ক্যাপাবিলিটি এবং মাইন লেইং ক্যাপাবিলিটি অ্যাড করে এই টাগবোট দুটোকে গানবোট হিসেবে রূপান্তর করা হয় এবং নাম দেওয়া হয় পদ্ম ও পলাশ। অনেকে বলে পদ্মা ও পলাশ, আসলে কিন্তু দুটো ফুলের নামে ছিল, পদ্ম ও পলাশ। এই দুটো হচ্ছে বাংলাদেশ নেভির প্রথম দুটো জাহাজ, এভাবে কমিশনিং হয়। তো এই জাহাজগুলো ছিল হচ্ছে ভারতের হলদিয়া বন্দরে, ঠিক আছে? সো ডিসেম্বরের 6 তারিখে যশোর ক্যান্টনমেন্টের পতন হয়। 6 তারিখে হলদিয়া থেকে এই দুটো জাহাজ রওনা দেয় খুলনার উদ্দেশ্যে। উদ্দেশ্য কি ছিল? খুলনায় পাকিস্তান নেভির একটা ঘাঁটি ছিল, নাম ছিল পিএনএস তিতুমির। সেই পিএনএস তিতুমির দখলের উদ্দেশ্যে ইন্ডিয়ানরা বাংলাদেশি এই পদ্ম ও পলাশের সমন্বয়ে একটি যৌথ নৌবহর গঠন করে। এটা ছিল টাস্ক ফোর্স আলফার অধীনে এবং এই যৌথ নৌবহরের ভিতরে 3টা জাহাজ ছিল। একটা ছিল হচ্ছে ইন্ডিয়ান নেভির পেট্রোল ক্রাফট পানভেল, আর বাংলাদেশের দুটো পদ্ম ও পলাশ, এই দুটো হচ্ছে গানবোট। 3টা মিলে একটা টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের সিনিয়র মোস্ট হচ্ছে পানভেল। পানভেলের কমান্ডার ছিল হচ্ছে ইন্ডিয়ান নেভির ক্যাপ্টেন মনীন্দ্রনাথ। এই 3টি শিপ মিলে হলদিয়া থেকে রওনা দিল। তারা ব্রিটিশ ইন্ডিয়ান যে স্টিমার রুট ছিল ওই রুট দিয়ে হলদিয়া থেকে সুন্দরবন হয়ে খুলনায় যাওয়া শুরু করলো। সুন্দরবনের কাছাকাছি যখন আসলো, তখন ইন্ডিয়ান বিএসএফ এর একটা পেট্রোল ক্রাফট ছিল, নাম হচ্ছে চিত্রাঙ্গদা, এটাও তাদের সাথে জয়েন করলো। তাহলে এখন টোটাল জাহাজ হলো 4টা। এই 4টা জাহাজ মিলে রওনা দিল এবং তারা যখন খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি পৌঁছালো, তখন 4টা জাহাজ কি কি ছিল? পানভেল, চিত্রাঙ্গদা, পদ্ম, পলাশ। এই পলাশের ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার ছিলেন আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ঠিক আছে? খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি যখন এসে পৌঁছালো এই 4টা জাহাজ, তখন তারা আকাশে 3টা জঙ্গি বিমান দেখতে পেল। ওই দিন তারিখ কত? 10ই ডিসেম্বর। যুদ্ধ শেষ হয়েছে কয় তারিখে? 16 ডিসেম্বর। 10ই ডিসেম্বরে অলরেডি যশোর ক্যান্টনমেন্ট 6 তারিখে পতন হয়ে গেছে। সুতরাং ওই জায়গায় পাকিস্তান এয়ারফোর্সের বিমান থাকার কোনো প্রশ্নই আসে না।
কিন্তু ওই 3টা বিমানের মুভমেন্ট দেখে, মানুষের যেরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে এই লোকটা আক্রমণ করতে আসছে, বিমানের ফরমেশন দেখে বোঝা যায় যে এটা অ্যাটাকিং ফরমেশন, এবং নেভির সেলার যারা আছে তারা এটা বোঝে। সুতরাং বাংলাদেশ নেভির যে সেলাররা ছিল তারা বুঝছে যে তারা অ্যাটাক করবে। এটা বুঝে তারা পারমিশন চাইল ক্যাপ্টেন মনীন্দ্রনাথের কাছে, কারণ উনি হচ্ছে এই পুরা নৌবহরের প্রধান। তার কাছে পারমিশন চাইলো যে এই বিমানগুলো কিন্তু আমাদের আক্রমণ করবে, আপনি পারমিশন দেন, আমরা বিমান বিধ্বংসী কামান আছে আমাদের ইয়াতে, বোটে, গান বোটে, আমরা ফায়ার করি বিমানের দিকে। কিন্তু উনি দূরবীন দিয়ে চেক করে বললেন এটা তো ইন্ডিয়ান সি হক বিমান, এটা তো গুলি করার দরকার নেই। কিন্তু চোখের পলকে ওই বিমান ঘুরে এসে ফার্স্টে পদ্মের উপরে বম্বিং করলো। এটাকে বলে স্কার্ফিং করা আর কি, গুলি করে গেছে, এবং এতে পদ্মের যে ইঞ্জিন রুম আছে ওতে আগুন ধরে গেছে। তখন আবার মানে বিমান তো এক জায়গায় স্ট্যাটিক দাঁড়িয়ে ফায়ার করে না, সে একটা স্কার্ফিং করে চলে যায় আকাশে, একবার আবার ঘুরে আসতেছে। তখন আবার পদ্ম পলাশ থেকে রিকোয়েস্ট করা হলো যে পারমিশন দাও, ওরা কিন্তু আমাদের উপর গুলি করছে অলরেডি, লেট আস এঙ্গেজ দেম। বাট ক্যাপ্টেন মহেন্দ্রনাথ বললেন না। দ্বিতীয়বার ওরা ঘুরে আসলো 3টা বিমান, এসে এবার পলাশের উপর হামলা করলো, এবং পদ্ম পলাশের যে ইঞ্জিন রুমে আগুন ধরে গেল, এই আগুন নিভানোর তারা খুব চেষ্টা করলো। একে তো তাদের গোলাগুলিতে আহত হয়েছে, প্লাস হচ্ছে প্রচণ্ড রকম ইঞ্জিন রুমের আগুন। তো তারা যান প্রাণ দিয়ে এই ইঞ্জিন এবং এই বোট দুটাকে সেভ করার চেষ্টা করলো। কেন? কারণ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ইমোশন। তাদের নেভির প্রথম জাহাজ দুইটা এটা, দে ওয়ান্টেড টু সেভ দ্যাট। বাট আলটিমেটলি আগুনের যে মানে লেলিহান শিখা, সেটার কারণে আসলে এটা সম্ভব ছিল না। তখন ক্যাপ্টেন মহেন্দ্রনাথ বললেন যে এই দুটো জাহাজ আর মানে টিকে থাকবে না, সেইলার যারা আসো তারা পানিতে ঝাঁপিয়ে পড়ো, সাঁতরে তীরে চলে যাও। রাইট? তীরে যখন পৌঁছালো, অলরেডি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সে গুলিতে আহত, প্লাস হচ্ছে আগুনের কারণে মানে শরীর পুড়ে গেছে। এই মুমূর্ষ অবস্থায় উনি তীরে গিয়ে যখন পৌঁছালেন, গিয়ে দেখেন যে রাজাকার ওয়েট করতেছে, এবং রাজাকাররা তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওখানে মেরে ফেলে। এখনো রূপসার তীরে তার এই সমাধি আছে যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল। এইটুক পর্যন্ত ঘটনা ঠিক আছে। মানুষের মনে প্রশ্ন কখন আসে, পদ্ম পলাশ আক্রান্ত হলো, পানভেল এবং চিত্রাঙ্গদা কেন আক্রান্ত হলো না? সো দিস ইজ এ হিস্টোরিক টুইস্ট। আচ্ছা, আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যে, সে কি মানে স্পেসিফিক্যালি কারোর সাথে যুদ্ধ করতে গিয়ে বীরশ্রেষ্ঠ হয়েছে? এখানে না। এখানে তার বীরশ্রেষ্ঠ হওয়ার তাৎপর্য হচ্ছে সে বাংলাদেশ নৌবাহিনীর প্রথম যে জাহাজ, সে জাহাজকে বাঁচাইতে বাঁচাইতে জান দিয়েছে। সো দ্যাট ইজ দ্য গ্র্যাভিটি অফ হিজ মার্টারডম, রাইট? এরকম ঘটনা তো আরো আছে। মানে পাকিস্তান বাহিনীর সাথে মানে সম্মুখ সমরে যুদ্ধ করেই যে সবাই বীরশ্রেষ্ঠ হয়েছে তা তো না। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, উনি তো বাংলাদেশ পর্যন্ত আসতেই পারেন নাই। উনি একটা বিমান ছিনতাই করে নিয়ে ইন্ডিয়াতে এসে ক্র্যাশ করে মারা গেলেন। কিন্তু তার যে এই সাহস, দুঃসাহস, যে পাকিস্তানের বিমান ঘাঁটি থেকে বিমান ছিনতাই করে উনি চলে আসতেছেন, এবং এই ঘটনার কারণে মুহূর্তের ভিতরে পুরো বিশ্ব জেনে গেল যে বাংলাদেশে একটা স্বাধীনতা যুদ্ধ হচ্ছে। সো এক একজনের মৃত্যুর গুরুত্ব এক এক রকম বীরশ্রেষ্ঠদের। দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মৃত্যু বীরশ্রেষ্ঠ হওয়ার মতোই মৃত্যু। কোথাওই ক্লেম করা হচ্ছে না যে উনি শত্রুর সাথে সম্মুখ গুলাগুলি করতে গিয়ে গুলি খেয়ে মারা গেছেন, ঠিক আছে? কিন্তু যেটা হাইড করার চেষ্টা করা হচ্ছিল এতদিন, সেটা হচ্ছে যে এই গুলিটা যে আসলে ইন্ডিয়ান এয়ারফোর্স করেছে, এইটা কেন জানি ইতিহাসবিদরা একটু হাইড করার চেষ্টা করেছে, স্পেশালি গত 15 বছর। এবং এটা আমি কেন বলছি এভাবে, যে আমার একটা বই আছে বাংলাদেশের বীর গাথা নামে, সেখানে এই 7 জন বীরশ্রেষ্ঠের প্রত্যেকের মৃত্যুর ঘটনাটা কেন একটা থেকে আরেকটা আলাদা, কোনটার কি গুরুত্ব, কেন তার মৃত্যু বীরশ্রেষ্ঠ হওয়ার মতোই মৃত্যু। আরো অনেক সৈন্য তো মারা গেছে, বা তারটা কেন বীরশ্রেষ্ঠ হওয়ার মতো মৃত্যু হলো, এটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এই বইয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের যে অংশটা আছে, এই অংশটাতে আপনাদেরকে এখন আমি যে কথাটা বললাম ঠিক এভাবেই আমি ব্যাখ্যা করেছি যে এইটা ভুল বোঝাবুঝি হয় ফায়ারে।
বাট হিস্ট্রিতে 70 মতোই লেখা থাকুক যে এটা একটা ফ্র্যাটিসাইডের ঘটনা, বাট স্টিল দে আর মানে হি ইজ আওয়ার বীরশ্রেষ্ঠ। এইটা যখন আমি প্রকাশ করার চেষ্টা করলাম তখন আসলে আমাকে অনুমতি দেওয়া হয়নি, ঠিক আছে। এবং অবস্থা এমন ছিল যে আমাকে বলা হয়েছে যে না, এই লাইনটা যদি তোমার বইয়ে থাকে, এই ব্যাখ্যাটা যদি থাকে, তাহলে তোমার এই বই প্রকাশ করতে দেওয়া হবে না। আমি বললাম স্যার হোয়াট ইউ আর টেলিং, এটা তো হিস্ট্রিক ফ্যাক্ট, আমি তো এভিডেন্স সহ দেখাচ্ছি আপনাকে যে এটা এই বইয়ে লেখা আছে। আমি কি বানায় বানায় বললাম যে পানভেল জাহাজের নাম? আমি কি বানায় বানায় বললাম চিত্রাঙ্গদা জাহাজের নাম? আমি কি বানায় বানায় বললাম টাস্কফোর্স আলফা? আমি কি বানায় বানায় বললাম এটা মনীন্দ্রনাথ ছিল হচ্ছে ওভারঅল কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার সামন্ত ছিল হচ্ছে পদ্মর কমান্ডার? এগুলো কি আমি বানায় বানায় বলতেছি? এগুলো তো হিস্ট্রিতে লেখা আছে। তো এই যে মানে ইতিহাসকে নিজ প্রয়োজনে বিকৃত করা অথবা হাইট করার উদাহরণ হচ্ছে এইটা। আর যদি বিকৃত করার উদাহরণ কথা বলেন তাইলে বলবো আমি ওই যে রিসেন্টলি যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একজন সৈন্য একজন বাঙালির লুঙ্গি চেক করতেছে, এটা এই ছবিটা আমরা এতবার দেখছি এবং আমাদেরকে কি হিসেবে দেখানো হয়েছে যে পাকিস্তান আর্মির লোকজন চেক করতেছে। এটা অনেকে হাসাহাসি করে যে এই মানে লুঙ্গি খুলে কি চেক করতেছে, কেন করতেছে। এটা যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা আছে যে মানে সারেন্ডার করে ফেলছে এবং তার 2 পায়ের চিপায় সে একটা গ্রেনেড নিয়ে এসে সারেন্ডার করছে। যখন তাকে ঘিরে ধরছে তখন সে গ্রেনেড রিলিজ করছে, ঠিক আছে। সো সোলজাররা সন্দেহ করতেই পারে। আর ওই ছবিটা যেই কারণে তোলা, যেই প্রেক্ষিতে তোলা, সেটা হচ্ছে যে রাজাকার এবং আলবদর সন্দেহে কিছু লোককে ইন্ডিয়ান আর্মি চেক করছিল। ওই যে সৈনিকটা, সে তো পাকিস্তানি সৈনিক না, সে হচ্ছে ইন্ডিয়ান সৈনিক। আর সে কিছু সন্দেহভাজন লোকজন যাদেরকে সে ভাবছিল যে তারা রাজাকার অথবা আলবদর বাহিনীর সদস্য, তাদেরকে চেক করছিল যে তাদের কাছে কোনো গ্রেনেড অথবা কোনো কিছু লুকানো আছে কিনা। বাট এই ছবিটা চালানো হয়েছে এতদিন কি হিসাবে? বাট আমি অবাক হলাম যে এইটার আই মাস্ট অ্যাডমিট 1 সপ্তাহ আগেও আমি জানতাম না এটা। আমি রিসেন্টলি জানছি এবং আমি যে সূত্র পেলাম সেই সূত্র অনুযায়ী দেখলাম যে ইন্টারনেট আর্কাইভে এই ফাইলটা আছে, পিডিএফটা আছে। এটা ইন্ডিয়ান একজন সাংবাদিকের লেখা এই বইটা এবং তার তোলা ছবি, এবং বইয়ের নিচে ক্যাপশন দেয়া আছে এই জায়গায়। সুতরাং এটা 1972-73 সালের বই, নতুন করে কেউ এখানে হিস্ট্রি তৈরি করছে না। আর ইন্টারনেট আর্কাইভে মনে করেন যে আপনি চাইলেই একটা ডকুমেন্ট গতকালকে ঢুকিয়ে দিয়ে আজকে আপনি বলতে পারবেন না যে ইট ইজ আপলোড, এটা কবে আপলোডেড ছিল, কত সালের বই, এভরি ডাটা ইজ আর্কাইভ দেয়ার। সো ইউ ক্যানট জাস্ট সে যে না ইট ওয়াজ এ মানে ফানি থিং অর গলদ হাদিস টাইপের কিছু একটা। নো, ইটস নট লাইক দ্যাট। সো ইট ইজ কোয়াইট এভিডেন্ট দ্যাট এই ছবিটা আসলে এইটা। বাট গত 14-15 বছর ধরে এই ছবিটাকে রিপিটেডলি ইউজ করা হয়েছে ইন এ রং সেন্টিমেন্ট। দ্যাট ইজ এ গুড এক্সাম্পল আপনি যেটা বললেন যে হাউ হিস্ট্রিকে বিকৃত করে উপস্থাপন করা হয় নিজেদের দলীয় স্বার্থ অথবা চেতনা সমৃদ্ধ করার জন্য। ইন্টারেস্টিং। আমরা কি আপনার কাছ থেকে এরকম কোনো সাজেশন পেতে পারি যে এই কয়টা বই পড়তে পারো আমরা পড়ি, আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা এগুলো বইগুলো পড়তে পারে? কারণ পডকাস্টে তো চাইলেও আসলে সবকিছু কভার হবে না। আই ফুললি অ্যাগ্রি উইথ ইউ। আমি সুনির্দিষ্টভাবে কারণ নাম বলবো না, তাতে বায়াস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট কিছু ক্রেডিবল হিস্ট্রি আমাদের আছে যেগুলো দিয়ে শুরু করা যেতে পারে। যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে দলিলপত্র আছে, যে বইগুলো, যে কোনো ভালো লাইব্রেরিতে গেলে আপনি এই বইগুলো পাবেন। সো জাস্ট একটু ব্রাউজ করলেই ইউ উইল ফাইন্ড। আমি যারা হিস্ট্রি পড়াশোনা করতে চায় তাদেরকে ফার্স্টে বলবো ক্রনোলজিটা জানার চেষ্টা করেন। যে ফার্স্টে আপনি 71 পর্যন্ত আসেন, 60 থেকে 61, 62, 63 করে 71-এ আসেন। 71-এর 9 মাসকে আপনি জানেন যে প্রতি মাসে কি কি হয়েছে। দেন আপনি ইনডেপথ যাওয়ার চেষ্টা করেন। আপনি তখন মুক্তিযোদ্ধাদের মানে সাইকিটা বুঝতে পারবেন, কিভাবে মুক্তিযুদ্ধটা শুরু হলো সেটা বুঝতে পারবেন, ইস্ট বেঙ্গল কিভাবে এই জায়গায় যুদ্ধে মানে লিড দিল, কেন মুজিব বাহিনী তৈরি হলো, কেন উবান মুজিব বাহিনীর ট্রেনিং দিল, এবং মুজিব বাহিনী আসলে কোথায় কোথায় যুদ্ধ করেছে,
কেন বলা হয় যে তাদের একমাত্র যুদ্ধ ছিল পার্বত্য চট্টগ্রামে, যেখানে তারা 32-33 জন চাকমা ত্রিপুরাকে হত্যা করছে শুধুমাত্র, এবং এর পরপরই স্বাধীনতার পরপরই তারা কিভাবে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হলো, কিভাবে রক্ষী বাহিনী বিকেম প্যারালাল টু দ্য বাংলাদেশ আর্মি। সো এই ডিটেলসগুলোতে আস্তে আস্তে যান, বাট ফার্স্টে বড় দাগে আপনি ঘটনা প্রবাহটা ধরার চেষ্টা করেন, অ্যান্ড দেন ইফ ইউ গেট ইন্টারেস্ট ইউ উইল ফাইন্ড দেয়ার আর রিসোর্সেস যেখান থেকে ইয়ে করবে। ঠিক আছে, এই যে আপনার এখানেই যে বইটা আছে, আমি যেটা দেখতেছিলাম যে আমার ফাঁসি চাই নাকি, সো দ্যাট ইজ অ্যানাদার সোর্স যেটা দিয়ে মানে আপনি ক্রস চেক করতে পারবেন যে অনেক ঘটনা যেটা আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে একভাবে, বাট তার আসলে বাস্তবতা অন্যরকম। সো হিস্ট্রি স্টাডিজের এটাই হচ্ছে মানে আমার পক্ষ থেকে সাজেশন যে আপনাকে দুই পাশের বয়ানই পড়তে হবে। ইন্টারেস্টিং। আমার মনে হয় মানে দেয়ার আর থিংস টু বি ডিসকাসড। তবে একটা জিনিস ভাই, ইদানিং আপনাকে যারা ফলো করছে, হ্যাঁ, আপনার প্রোফাইল, আপনার ভিডিওস যারা দেখছে, মাশাআল্লাহ, নট অনলি দিস পডকাস্ট, ইয়াস, আমি সেটাই, আপনার এই পডকাস্ট না, আপনার চ্যানেল যারা দেখছে, আমি বলবো যে ভাইয়ার চ্যানেলটা প্লিজ ডু চেক ইট আউট। অলসো সেইখানে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা, আপনি বলছেন কি উলফল্যান্ড, হ্যাঁ, ইন্ডিয়া না বলে উলফল্যান্ড, এটা কি আসলে শুনে মজা লাগে, কিন্তু মানে আসলে ঘটনাটা কি, উলফল্যান্ড কেন বলছেন? আচ্ছা, উলফল্যান্ড এর বাংলা হচ্ছে নেকড়ে দেশ, হ্যাঁ, রাইট। সো আমরা যখন মিলিটারিতে এক্সারসাইজ করি, এক্সারসাইজের সময় তো আমাকে একটা শত্রু কল্পনা করে নিতে হবে। সো বাংলাদেশ আর্মির ট্র্যাডিশনাল এক্সারসাইজ সেট আপ অন্যান্য দেশের মতোই এভাবে সেট করা, যেখানে আমাদেরটা গল্পটা শুরু হয় এইভাবে যে গ্রিনল্যান্ড ইজ ওন, ওকে, উলফল্যান্ড ইজ এনিমি। ও আচ্ছা। সো গ্রিনল্যান্ড অ্যান্ড উলফল্যান্ড আর টু নেবারিং স্টেটস, তারপরে ব্লা ব্লা ব্লা, এই কারণে একটা গন্ডগোল লাগছে, এখন তুমি যুদ্ধের প্ল্যান করো, এই। ওকে। সো উলফল্যান্ড ওখান থেকে আসছে, মিলিটারি টার্ম। হ্যাঁ, আর আমাদের মানে বলা হয়ে থাকে যে আমাদের প্রতিবেশী যে তারা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনিমি। সুতরাং আমরা যুদ্ধের প্ল্যান অথবা যুদ্ধের যে অনুশীলন কার এগেনস্টে করব, আমার পটেনশিয়াল এনিমির এগেনস্টই করব। আমাদের পটেনশিয়াল এনিমি, আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী কে? তো তাহলে উলফল্যান্ড আসলে কে? এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার অথবা ভাইয়া, এই উলফল্যান্ড প্রচলন করলো কে আর্মিতে? দেখেন, এটার প্রথম যে এই ট্রেনিং এর এক্সারসাইজের পেপার বানাইছে সে এটা করছে, তাইলে তো বাংলাদেশ আর্মির প্রথম এক্সারসাইজ পেপার কে বানাইছে? একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট অনেকে জানে না, সেটা হচ্ছে জিয়াউর রহমান কিন্তু জেনারেল শফিউল্লাহর চেয়ে সিনিয়র। তাহলে সেনাপ্রধান কার হওয়ার কথা? ফার্স্টে জিয়াউর রহমানের হওয়ার কথা, কিন্তু জিয়াউর রহমানকে ডেপুটি সেনাপ্রধান করে সেনাপ্রধান বানানো হলো কাকে? জেনারেল শফিউল্লাহকে। আর্মিতে সিনিয়রিটি ব্রেক করলে অনেক ধরনের সমস্যা হয়। ঐতিহাসিকভাবে এটা এখন হিস্টোরিক একটা এক্সাম্পল দ্যাট সিনিয়র এবং কেপাবল হাজির থাকতে তাকে সাফারার করে যখন তার জুনিয়রকে সেনাপ্রধান করা হয়েছে, পুরো হিস্ট্রি চেঞ্জ হয়ে গেছে না? হয়েছে কিনা? আচ্ছা, ওটা অন্য প্রসঙ্গ। এবার আসলে উলফল্যান্ডের প্রসঙ্গে। তাহলে প্রথম সেনাবাহিনীর এক্সারসাইজ পেপারটা বানাইছে কে? সেনাপ্রধান তো আর বানায় নাই, ডেপুটি সেনাপ্রধান জিয়াউর রহমান ছিল। তার দায়িত্ব ছিল হচ্ছে সেনাবাহিনীর সব এক্সারসাইজ তদারকি করা। সুতরাং ফার্স্ট উলফল্যান্ড তাহলে কে ইউজ করছে এটা বোঝা যায়, উনি অ্যাপ্রুভ করছে। আর দেয়ার ইজ এ চান্স, কারণ হচ্ছে আমাদের হিস্ট্রিতে মিলিটারি ট্রেইনার হিসেবে জিয়াউর রহমান ওয়াজ দ্য মোস্ট রিওয়ার্ডেড অ্যান্ড অ্যাওয়ার্ডেড ট্রেনার। উনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসারদের ইনস্ট্রাক্টর ছিল। ইউ উইল আন্ডারস্ট্যান্ড। না, অল্প ওকে, অফিসারদের ইনস্ট্রাক্টর ছিলেন উনি ওই জায়গায় পিএমএতে কাকুলে। সো প্যারা কমান্ডো ছিলেন, তাই না? হ্যাঁ, বাট আমি এই যে উলফল্যান্ডের সাথে রিলেট করতেছি যে এক্সারসাইজ পেপার বানানো তার অনেক আগে থেকেই এটার দক্ষতা ছিল। সুতরাং উলফল্যান্ড শব্দের প্রবক্তা আমি নিশ্চিত না, বাট আমি মনে করি ইট মাস্ট বি প্রেসিডেন্ট জিয়াউর রহমান।